আসসালামু আলাইকুম কিবরিয়া ভাই। আমার নাম হচ্ছে তমাল চন্দ্র দে। তমাল চন্দ্র দে। জি, আপনার বর্তমান আপনি কোথায় থাকছেন? আমি এখন চিরংয়ে আছি, সিএফএল আনোয়ারাতে। তমাল, আপনাকে ইউটিউবে ইতোমধ্যে যারা দেখেছে তারা আটকে ওঠার মতো একটা ব্যাপার আপনার চেহারায় আছে। জি যারা রেডিওতে এই মুহূর্তে শুনছে তারা আসলে, যারা যায়নি এখন পর্যন্ত ইউটিউবে, তারা আসলে বুঝতে পারবে না। তো আমি যারা দেখেছে বা যারা দেখবে তাদের সুবিধার্থেই আমি প্রথমেই আপনার চোখে যে সানগ্লাসটা আছে এই মুহূর্তে পরিহিত, আমি সানগ্লাসটা একটু খুলে ফেলতে আপনাকে অনুরোধ জানাই। পুরো গল্পটাই আপনি সানগ্লাস ছাড়া বললে কি কোনো সমস্যা আছে? না, শিওর, কোনো প্রবলেম। জি। সো এই হচ্ছে আমাদের তমাল। আমি কোনো কিছু প্রথমেই তাজ দিতে চাই না প্রিয় শ্রোতা। তো তমাল, আমরা শুরু করি, ছোটবেলা থেকেই শুরু করি, হ্যাঁ, যেভাবে যেখান থেকে বলতে ইচ্ছে করে। জি ভাইয়া, আমি মূল ঘটনায় যাওয়ার আগে আমার ছোটবেলার কিছু কথা বলতে চাই। শিওর। মূলত আমরা সিলেটে থাকতাম। আমার জন্ম ওখানেই, আমার বাবার জন্ম ওখানেই। আচ্ছা। আমার দাদা পাকিস্তান আমলে ওখানে চলে যায় আর কি। সেই সুবাদে বাবা সরকারি চাকরিজীবী হিসাবে ওখানেই থাকেন। আচ্ছা। তো ওখানেই আমার পড়ালেখা, ওখানেই আমার জন্ম, ওখানেই বড় হওয়া। তো মাঝখানে একটা কারণে আমরা চিটং চলে আসি 2013 সালে। আচ্ছা। আমরা চিটং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরিতে আমার বাবা জয়েনিং দেয়। তো ওখানেই আমরা বাসা টাসা নিয়ে ওখানেই থাকা শুরু করি। তো আমার আবার পড়ালেখা কিন্তু আমি সিলেটেই করতেছি, তখন আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয় নাই। আচ্ছা। তো গ্রাজুয়েশন কমপ্লিট হয় নাই, তো আমি চিটং থেকে সিলেট গিয়ে গিয়ে পড়ালেখা করতাম। আমার বাবারা হচ্ছে 4 ভাই, 3 ভাই ওখানেই থাকে, সিলেটই থাকে, একই কোম্পানিতে চাকরি করে, আর এক ভাই থাকে বিদেশ। আচ্ছা, আমরা এক ভাই এক বোন, আমার মা আছে, আমার মা হাউস ওয়াইফ। ঘটনাটা শুরু হচ্ছে আমরা যখন চিটং চলে আসি তখন থেকেই। জি। তো আপনার বয়স কত যখন আপনি চিটাগাংয়ে আসলেন? আমার তখন 25। না, কিন্তু আমি 25 বছরের গল্পটা একটু আনতে চাই। মানে এই বর্তমান ঘটনায় আসার আগে আমরা একটু 25 বছরটাকে দেখতে চাই। আচ্ছা, সো আপনি ছোটবেলার স্কুল কলেজ বা যেই সময়টাতে যেখানে যেখানে পড়েছেন বা আপনার ছোটবেলার যে মেমোরিগুলো আছে যেগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। অবশ্যই অবশ্যই। শিওর, একটু ধারাবাহিকভাবে প্লিজ। জি, আমি আমাদের জায়গাটার নাম হচ্ছে এনজিএফ, ফেঞ্চুগঞ্জ, সিলেট। আচ্ছা। আমরা যে এলাকায় থাকতাম আর কি। জি। তো ওখানে আমি আমার স্কুলের নাম হচ্ছে এনজিএফ স্কুল। হুম। তো আমি ওখানে ভর্তি হই। ছোটবেলার লাইফটা যেমন হয় আর কি, হাসি আনন্দ মজা বাবা ঠাট্টা। কি করতো জানো আপনার? বাবা সরকারি চাকরি করতো বিসিআইসি তে, ওই আচ্ছা। এনজিএফএফ ফার্টিলাইজার ফ্যাক্টরি আচ্ছা। লিমিটেড। হুম। ঠিক আছে। তো আমার ওখান থেকে আমার এসএসসি দেওয়া, জি। এনজিএফ থেকে আমার এসএসসি দেওয়া। তো আমি এসএসসি যখন দিই 2008 সালে এসএসসি দিই। আচ্ছা। এসএসসি দেওয়ার পর আমি বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ভর্তি হই। এটা কলেজটা হচ্ছে আপনার ফেঞ্চুগঞ্জ, আচ্ছা। ফেঞ্চুগঞ্জ কলেজ। ওখানে ভর্তি হই। তো ওখান থেকেও 2 বছর পাস, 2 বছরের পরে পড়ালেখা করে পাশ করে বেরোই 2010 সালে। আচ্ছা। ওখান থেকে বের হয়ে আমি অনেক জায়গায় ট্রাই করি, প্লাস আমার একটু পয়েন্টটা একটু কম ছিল, ভালো কোনো জায়গায় আমি করতে পারি নাই। আচ্ছা। তো আমাদের ওখানে পাশে, আমাদের কলোনির পাশেই একটা ডিগ্রি কলেজ ছিল। আচ্ছা। এটা হচ্ছে এফটিসি, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ। হুম। তো ওখানে আমি বিবিএস এ ভর্তি হই। হুম। এর মধ্যে ছোট্ট একটা কাহিনী হয় ওখানে। ওখানে হওয়ার কারণে কি আমরা, কাহিনী সেটা? সেটা হচ্ছে যে আমি একটু রাজনীতি করতাম আচ্ছা। ওখানে। একটা কোম্পানিতে চাকরি করতাম। এখন নতুন একটা ফ্যাক্টরি হয়েছে, যেটা হচ্ছে শাহজালাল ফ্যাক্টরি। জি। নতুন বিসিএসি ওটাও চাকরি। আমি ওখানে ফ্লোর ইনচার্জ ছিলাম। তো চাকরি করতেছি ওখানে, আমার সাথে আমার একটা কলিগ ছিল। ওরা আবার 2-3 ভাই, ছোট 2 ভাই আমার সাথে ভালোই সম্পর্ক ছিল। আর ছোট ভাইটা আমাকে মামা মামা বলে ডাকতো। তো আমরা চাকরি বাকরি করতাম, দুনো ভাই, দুনো ফ্রেন্ড, ভালোই চলতেছিল। তো হঠাৎ করে ওর ছোট ভাইয়ের সাথে একটা ঝগড়া হয়ে যায় আর কি। আচ্ছা। একটু প্রভাবশালী মানুষদের সাথে একটু ঝগড়া হয়ে যায়। হুম। ঝগড়া হয়ে যাওয়ার পরে ওখানে ঝামেলা হওয়ার পরে আমাকে ফোন দেয় যে, মামা তুমি কোথায় আছো, তুমি আমার সাথে একটু দেখা করো, এরকম এরকম ঝামেলা হয়েছে আমার সাথে। আমি বলছি যে ঠিক আছে, তুই ঝামেলা করার কোনো প্রয়োজন নাই, আমরা আসতেছি, আমি তোদের বাড়িতেই আছি, আমি আসতেছি, এসে সবকিছু মীমাংসা হবে, তুই ওদের সাথে ঝামেলা করতে চাইস না। ও আমার কথা শুনে না, একটু রকচটা টাইপের ছেলে ছিল। তো আমার কথা শুনে না, ও একটু ঝগড়া করেই ফেলে ফার্স্ট টাইম। করার পরে আমরা যাই, ওখানে গিয়ে উপস্থিত হই। পরে বললাম যে কি হয়েছে ঘটনা, এরকম এরকম, ছোট একটা বাচ্চা ছেলের পায়ের উপর দিয়ে মোটরসাইকেল তুলে দেয়। আচ্ছা। তো এটা নিয়ে ঝগড়া হয়েছে। তো আমি বলতেছি যে ওরা কোথায়, যারা তোর সাথে ঝগড়া করছে তারা কোথায়? বলছে ওরা ক্যান্টিনের পিছনে আছে। ঠিক আছে চল, কিন্তু একটা শর্তে যাচ্ছি, তুই ওখানে ঝামেলা করতে পারবি না। ঠিক আছে, আমার এই করে নিয়ে গেছে। ও কোনো ঝামেলা করে নাই, ওখানে যাওয়ার পরে ও কোনো ঝামেলা করে নাই। ঝামেলা শুরু করছে আমার ফ্রেন্ডটা, যার নাম হচ্ছে শামীম।
জি। ঝামেলা শুরু করছে, ঝামেলা শুরু করার এক পর্যায়ে একটু মারামারি হয়ে মানে শুরু হয়ে গেছে, মানে মারামারি হওয়ার পরে ওরা মানে ক্যান্টিনের পিছনের দিকে দৌড় দেয়, হুম মানে ক্যান্টিনের সামনে বসে ছিল, ক্যান্টিনের পিছনের দিকে দৌড় দেয়। হুম তো দৌড় দেওয়ার পরে ওখানে ওদের খুব মারধর করে নাইফ দিয়ে মানে সম্পূর্ণ বডিটা মানে একদম ক্ষতবিক্ষত করে ফেলে। হুম। তো স্পট ডেড, দোনো ভাইও স্পট ডেড হয়ে গেছে ওখানে। আপনি সেই সময়টা কোথায় ছিলেন? আমি ওখানেই ছিলাম, আমিও মানে আপনার আমাকেও চোখের মারছে। সামনেই ঘটনা ঘটে? জি জি আপনার চোখের সামনেই ঘটনাটা জি ঘটে? আমার চোখের সামনে ঘটনাটা ঘটতেছে, মানে মারতেছে, কিন্তু মানে আমি যখন প্রথমে ওদেরকে মানে ধরতে যাব তখন আমার হাতে, আমার বাম হাতে, আপনারা যারা লাইভ দেখতেছেন তারা দেখতে পারবেন, আমার বাম হাতে একটা কাটার দাগ আছে, দেখতে পাচ্ছি আমি মানে কনের কাছে। এখানে নাইফ দিয়ে আমাকে মারছে, মেরে আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করে আমার একটা জায়গায় ফেলে দেয় আর কি। ওরা মনে করছে আমিও মারা গেছি। আচ্ছা। তো কিছুক্ষণ পরে আমি উঠে মানে বেহুশের মতো হয়ে গেছি, রক্ত যাচ্ছে। তো উঠে ওদেরকে কাউকে দেখতে পারতেছি না, আশেপাশে কেউ নাই। হুম। তো আমি উঠে দৌড় দিছি, বাজারের মাঝখানে গেলাম, গিয়ে দেখি যে একজনকে মানে পড়ে রয়েছে, মানে ও আমার ফ্রেন্ডের ছোট ভাই যেটা, ওর নাম হচ্ছে শাহিন। হুম ও পড়ে রয়েছে, মানে ওর সারা শরীরে কোনো কিছুই বাদ নাই, মানে সম্পূর্ণ শরীর কেটে কুটে একদম ইয়ে করে ফেলছে ওর। হুম তো ওরা ছিল মানে 15-16 জন, আমরা ছিলাম 3 জন, ওদের সাথে আর পারি নাই আর কি আমরা হুম ঝামেলা, মানে ওরা যখন অস্ত্র নিয়ে আমাদের সাথে হামলা করছে আমরা আর পারি নাই। তো যাই হোক, দুনো ভাইকে গাড়িতে তুলছে, আমাকে গাড়িতে তুলছে, তোলার পরে চিটাং ওসমানী মেডিকেলে নিয়ে গেছে, সরকারি মেডিকেল। নিয়ে যাওয়ার পরে ওখানে আমার ট্রিটমেন্ট হয়েছে, আমি আর কোনো কিছু বলতে পারি না, 2 দিন পর আমার হুঁশ আছে। তখন আপনি ডিগ্রিতে পড়েন? জি। তো বাবা এইসব পছন্দ করতো? বাবা এসব পছন্দ করতো না। বাবা কি চাইতো ছেলে বড় হয়ে কি হবে, কিরকম পরিকল্পনা ছিল? বাবা বড় হবে, ছেলে চাইতো যে ব্যাংকার হবে, হুম। আমারও এমএল লাইফ ছিল ব্যাংকার হওয়ার। আচ্ছা। তো এরপরে কি হলো, আপনি জ্ঞান ফেরার পরে? আচ্ছা, জ্ঞান ফেরার পরে তো এর আগে কি আমাদের- বাবা জানতো যে আপনি এই ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন? জি জানতো, আমার এলাকার সবাই জানতো, আমার এক নামে চিনতো। আচ্ছা, আপনাকে সবাই এক নামে চিনতো? এক নামে ওই চিনতো। সিলেটে? জি, তমাল বললেই চিনবে সবাই। আচ্ছা, তারপর? তারপর ওরা মানে আমি আর জানি না যে ওরা মানে মারা গেছে। হুম তো আমার অবস্থা খুবই খারাপ ছিল, তো আমার মা আমাকে বলতেছে না যে শামীম শাহিন মারা গেছে। হুম তো আমাকে যেতেও দিতেছে না ওদের কাছে, ওরা তখন মর্গে ছিল আর কি, তো যেতেও দিতেছে এরা না। সবাই আপনার মানে বন্ধু? বন্ধু মানে ও মানে ওর বড় ভাইটা আমার বন্ধু ছিল আর কি, আচ্ছা। মানে ওর ছোট ভাই তো আমাকে মামা বলেই ডাকতো। ওকে। আচ্ছা, তো আমি পরে আমাকে আম্মা আস্তে আস্তে সবকিছু বলে এই ঘটনায় মানে এরকম হয়েছে, ওরা তো স্পট ডেট, ওরা মেডিকেল নেওয়ার আগেই মারা গেছে। তো আমি তো খুব মানে ইয়ে হয়ে যাই, মানে আমার খুব খারাপ অবস্থা হয়ে যায় তখন। হুম তো ওখানকার মানে এমপি যিনি, উনি আমাকে আবার খুব আদর করতেন। হুম তো উনি সাথে সাথে বলছে যে মানে আচ্ছা ঠিক আছে তমাল, তুমি চলে যাও এখান থেকে, মানে উনি একজনের মাধ্যমে বলাইছে আর কি, যে তোমরা এখান থেকে চলে যাও, তুমি কিছুদিন দূরে থাকো গিয়ে। তো আমার ট্রিটমেন্ট হওয়ার পরে আমি আস্তে করে চিরং চলে আসি, হুম। মানে আমার বাবা ট্রান্সফার হওয়ার আগেই কিন্তু আমি চিরং চলে আসি আমার জি। ছোট খালার বাড়িতে। মানে আপনার বাবা চিটাগাংয়ে ট্রান্সফার হয়ে আসে? হ্যাঁ, ট্রান্সফার হয়ে আসে। আচ্ছা। তো খালার বাড়িতে চলে আসি, মানে এই ঘটনার হাত থেকে বাঁচার জন্য পরবর্তীতে কি হয় না হয় সেটা জি, থেকে বাঁচার কারণ জন্য? আমার বাবা তো একজন নিরীহ মানুষ, মানে শান্তশিষ্ট প্রকৃতির মানুষ, আচ্ছা। এগুলো ঝামেলা নিতে চাচ্ছে না আর কি। আমার একটা বোনও আছে, হুম। ঠিক আছে, এইগুলো চিন্তা করে বাবা পরে ট্রান্সফার। চিটাগাংয়ে আপনাদের কে ছিল? কোন আত্মীয়? চিটংয়ে আমাদের মেন বাড়ি হচ্ছে যে আবার চিটং। আচ্ছা আমার বাবার বাড়ি হচ্ছে পটিয়া, হ্যাঁ আমার মার বাড়ি হচ্ছে রাঙ্গুনিয়া, আচ্ছা ঠিক আছে। তো আমরা ওই বাবার চাকরির সুবাদে ওখানে থাকতাম। তো এখানে আমার আন্টির বাড়ি হচ্ছে যে আবার চন্দনাইশ, ওকে। ঠিক আছে। তো এখানে চলে আসি, আমি এখানে চন্দনাইশ চলে আসি। আসার পরে তো আমি অনেক দিন সিলেট যাই না আর কি। তো আবার আমার মামলা টামলা এগুলো নিয়ে পুলিশ আমাকে সিআইডি ইন্সপেক্টর যারা ইয়া করছে তারা আমার ফোনে যোগাযোগ করছে আর কি। হুম ফোনে যোগাযোগ করে বলছে আচ্ছা ঠিক আছে, কোনো ধরনের কোনো দরকার পড়লে, আমি কিন্তু রাজসাক্ষী ছিলাম কেসটার, কারণ নিজ চোখে দেখছি আমি ঘটনাটা সম্পূর্ণ, আচ্ছা কে কে মারছে, কারা কারা মারছে। হুম তো ওরা মানে যারা মারছে তারা প্রভাবশালী হওয়ার কারণে ওরা মানে যে যার মতো সরে গেছে আর কি। হুম কিছু ইন্ডিয়াতে চলে গেছে, কিছু ঢাকা ঢুকা এদিকে এদিকে ইয়ে হয়ে গেছে। হুম। এখন আর কোনো খবরই নেই ওদের। তো যাই হোক, এই ঘটনা যখন খুব জানাজানি হয়ে গেল, বা সবাই বলতেছে যে আপনারা চলে যান এখান থেকে, হুম বা আপনার চাকরির যেহেতু ট্রান্সফারের ব্যবস্থাটা আছে, তো আপনি সেই সুযোগটা নেন, আপনি চলে যান এখান থেকে আপনার ফ্যামিলিকে নিয়ে। আচ্ছা তো আমাদের আবার সিলেটে টাকাও ছিল, আমরা এখানে সেটেল হওয়ার চিন্তা ভাবনা ছিল আর কি, সিলেট। হুম তো বাবা এগুলো সব কিছু ফেলে টেলে এখানে চলে আসে, চিরং চলে আসে। চিরং চলে আসে 2013 সালে, আচ্ছা ঠিক আছে। তো চলে আসে, তো এভাবে চলতেছিল, ভালোই দিন যাচ্ছিল।
সময় যাচ্ছিল। চিটংয়ে যখন চলে আসি মানে তখন আমার একটা রিলেশন ছিল, মানে মেয়েটা ছিল এটা কি ঢাকা- সিলেটে থাকা অবস্থাতেই জি, রিলেশন জি, ছিল? জি। আচ্ছা, প্রায় কত বছরের? 3.5 বছরের রিলেশনশিপ। এটা কি বোথ সাইড থেকে ছিল নাকি শুধু আপনার জায়গাটা না, থেকে দুনো সাইড থেকে ছিল। ছিল? ওকে। মানে সত্যিকারের ভালোবাসা যাকে বলে, মানে আমি ওকে আসলেই অনেক ভালোবাসতাম, হুম মানে একদম ওরে আমার জীবনে চাইতাম আমি আমার সারা জীবনের সঙ্গী হিসেবে। হুম যাই হোক, তো রিলেশন ছিল। তো আমরা যেহেতু আমাদের ধর্ম হচ্ছে হিন্দু, হুম তো আমাদের হিন্দু ধর্মে অনেক বাধ্যবাধকতা আছে, অনেক নিয়ম আছে। ওর ফ্যামিলি জানতো আমার আর ওর রিলেশন। মেয়েটা ছিল ঢাকার, নাম ছিল মনীষা। আপনারই ধর্মের? জি, আমারই ধর্মের, ওকে। আমাদের ধর্মের। তো যখন বিয়ে শাদির কথা বলতে চাচ্ছিলাম, মানে যখন আগাইতেছে এই ব্যাপারটা নিয়ে, তখন আমার মা বলতেছে যে মেয়েটার কুষ্টিপত্র, আমাদের এটা ধর্মে একটা ইয়ে আছে, মানে কুষ্টিপত্র একটা, মানে যাচাই বাছাই করে আর কি, নাম গোত্র প্লাস আরো অনেক কিছুই আছে, আমার সঠিক সবকিছু জানা নাই। যখন ওর কুষ্টিপত্র মানে ওর নামটা টাইটেলটা শুনলো মনীষা ভাওয়াল, হুম তখন আমার মা বলতেছে যে এই টাইটেলের মেয়ের সাথে তো কোনোভাবে পসিবল না, তোর বাবা তো কখনো রাজি হবে না। তো এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে ভাইয়া। ফার্স্ট ওকে বলছি যে দেখো মনীষা, তোমার সাথে রিলেশন রাখা তো পসিবল হচ্ছে না। কেন? এখন আর আমি বলতে পারি না ভাইয়া যে ওর মানে এই টাইটেল বা এই জাতের কারণে আমি ওরে মানে ছেড়ে এটা দিতে তো চাচ্ছি। ওরও জানার কথা, যদিও বিষয়টা ধর্মীয় হয়ে হ্যাঁ, থাকে, হ্যাঁ, তাহলে তো ওরও জানার কথা। হ্যাঁ, জানার কথা, কিন্তু আমি বলতে পারতেছি না ভাইয়া আচ্ছা। ওরে, মানে আমার মুখ দিয়ে বেরোচ্ছে না, আমি কিভাবে বলবো ওকে, যারে এতদিন ভালোবাসলাম, ওকে কিভাবে আমি এই কথা বলবো? তো আস্তে আস্তে দেখতেছি যে ও মানে আমার ফ্যামিলির তো বাইরে আমি বিরুদ্ধে যেতে পারতেছি না কোনোভাবেই। হুম তো ওকে বকাঝকা করতাম, ওকে বকাঝকা করে আমি নিজে কান্না করতাম, অনেক কাঁদছি ভাই। মানে আপনি চাইতেন যে আপনার কাছ থেকে আপনার আচরণের কারণে ও জি, সরে যাক? জি, হুম মানে আমাকে খারাপ জানুক, বাজে ছেলে জানুক, হুম ও যাতে অন্যভাবে সরে গিয়ে ও যাতে ওর জীবনটা ভালোভাবে কাটাক, আচ্ছা। আমি এটা চাইতাম। ওর আর আমার রিলেশন ব্রেকআপ হয়ে যায় 2014-তে, মানে 13-র মাঝামাঝিতে, 2014-র আগে করে। এইরকম অন অ্যান্ড অফ এসব কাজ করতে করতে ব্রেকআপ হয়ে গেল নাকি অন্য কোনো কারণ ছিল? না, এই 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 কারণে এই একটা রিজনেই আপনি ব্রেকআপ জি করলেন? ব্রেকআপ Okay. করে দিয়েছি, কারণ আমার ফ্যামিলিতে মানবে না, আমি আমার ফ্যামিলিকে ছেড়ে কোথাও যেতে পারবো না। হুম পরে আচ্ছা যাই হোক, এভাবে চলতে থাকে। হুম 2015 সালে হুম আমার বড় চাচা, মানে আমার বাবার বড় ভাই আর কি, জি। ওনার, তখন আপনি কোথায়, মানে চিটাগংয়ে নাকি? জি আমরা তখন তখন আপনি চিটাগংয়ে? জি, Okay. ওই শামীম শাহিনের ঘটনা হওয়ার পরে কিন্তু আমরা চিটং শিফট হয়ে যাই, বেশি দেরি করি না কিন্তু। হুম 2015 সালে তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। চিটং যখন চলে আসি তখন আমার মানে আমার চাচারা মানে আমার চাচাতো বোন, মানে ও একটাই মেয়ে, 2 ছেলে 1 মেয়ে ওনার। চাচাতো বোন, ওর নাম হচ্ছে মনি, ভালো নাম হচ্ছে সোমা। Okay. যাই হোক, ওর বিয়ের কথা হচ্ছে আর কি, আচ্ছা। মানে ছেলের দেখা হচ্ছে, ছেলে মেয়ে দুজন মানে বিয়ের সম্বন্ধ ইয়ে হচ্ছে। আচ্ছা দেখতে গেলাম, তো ওই ছেলের সাথে মানে সম্বন্ধটা হয় নাই ওদের। তো ওরা চলে যায়, সিলেট চলে যায়, আমরা আবার আমাদের সিভিলি চলে আসি, আনোয়ারাতে চলে আসি। তো কিছুদিন পরে শুনলাম যে এরকম এরকম মহেশখালীর একটা ছেলের সাথে মানে সম্বন্ধ ঠিক হয়েছে। যাই হোক, ভালো কথা, সুখবর এটা। তো আমাদেরকে বলছে মানে আপনাদের যেটা বলে মানে এঙ্গেজমেন্ট, আমাদের বলে আশীর্বাদ। আশীর্বাদ। ওকে। তো আশীর্বাদে আমাদেরকে ইনভাইট করছে, তো আমরা গেছি। বিয়ের কিন্তু সম্পূর্ণ দায়িত্বতেই আমি ছিলাম। তো আশীর্বাদে গেছি আমি, যাওয়ার পর আমাকে যে নিয়ে আসছে মানে আপনাদের এই স্টুডিওতে যে নিয়ে আসছে আমার ভাই সৌরভ, ও ছিল আমার সাথে আশীর্বাদে। ওকে। মনীষা চলে যায়, এরপর তো আমার মনের ভিতরে একটা দাগা ছিল, এই কষ্টটা বয়ে বেড়াচ্ছিলাম আমি। জি। একটা মানুষ শূন্যতা খুঁজতেছিলাম। ছিল। হ্যাঁ। হ্যাঁ, একটা মানুষ খুঁজতেছিলাম যার সাথে আমি ফ্রেন্ডলি সবকিছু শেয়ার করতে পারবো, মানে সামহাও আপনি এমন কাউকে খুঁজছিলেন যাতে করে আপনি মনীষাকে আর মিস না করেন। মিস না করি। ঠিক আছে, বিয়েতে ওই আশীর্বাদ অনুষ্ঠানে গেলাম, ওখানে গিয়ে ওকে দেখছি, মৌমিতা দত্ত এনি। কিভাবে দেখলেন? মানে উনি কে ছিল এই বিয়ের অনুষ্ঠানে? উনি কে ছিল? ছিল মানে মানে আমার বোনের বরের মামাতো বোন, মানে উনি সম্পর্কে- ওই বিয়েতে এসেছিলেন? জি, উনি আমার সম্পর্কে তালতো বোন লাগে আর কি। আচ্ছা। তো উনি দেখছি সিমসাম, অনেক সুন্দর লাগলো, ভালো লাগলো। তো আমার দেখে ভাই আপনার মেয়েটাকে ভালো লেগেছে? ভালো লেগেছে। মৌমিতা দত্ত অ্যানি। অ্যানি। ওকে। এই গল্পের অনেক বড় একটা পার্ট, প্রিয় শ্রোতা, আপনারা একটু খেয়াল রাখবেন এবং দর্শক যারা আছেন ইউটিউবে যারা দেখছেন তারাও একটু খেয়াল রাখবেন। ওকে। হ্যাঁ, কত সালের ঘটনা এটা? এটা 2015-এর 2015-র ফার্স্টের দিকে। ওকে। দেখে ভালো লাগলো। তো আমি দেখতেছি, ও আমার দিকে দেখতেছে, আমি ওর দিকে দেখতেছি,
মানে কথা বলতে চাচ্ছি কিন্তু সাহসে দিচ্ছে না। মানে চোখাচোখি হচ্ছে জি, দুজনে। চোখাচোখি হচ্ছে কিন্তু সাহসই দিচ্ছে না, কি কি দিয়ে শুরু করব কথা বলা। আচ্ছা যাই হোক, সারা অনুষ্ঠান কোনো কথাবার্তা বলি নাই, জাস্ট একজন আরেকজনের দিকে তাকাইছি। অনুষ্ঠান শেষ হওয়ার পর্যায়ে মানে কিছুক্ষণ আগে পানির বোতল শেষ হয়ে গেছে। তো পানির বোতল শেষ হয়ে গেছে মানে ও পানি খেতে চাচ্ছে, কে মানে মমিতা, আচ্ছা, যার নাম হচ্ছে এনি, আমি এনি নামেই রাখতাম, আমি এনি নামটা অ্যানির ইউজ নামটাই করবো। বলেন, হ্যাঁ সমস্যা জি। নেই, হ্যাঁ। তো এনির মানে পানি পিপাসা ধরছে, তো জি। পানির বোতল নেই, হুম। আর যে পানি আছে সেই পানি খাওয়ার মতো ছিল না। হুম। তো আমি জিনিসটা নোটিস করছি, নোটিস করার সাথে সাথে আমি নিচে গেছি, তাড়াতাড়ি দৌড়ে গেছি, হুম। গিয়ে একটা পানির বোতল নিয়ে আসছে, 2 লিটারের পানির বোতল হুম। নিয়ে এসে বলতেছে আপনার তো অনেক পিপাসা লাগছে না? হুম। যে হ্যাঁ, আপনি কেমনে বুঝলেন? না আমার মনে হলো আর কি আপনার পিপাসা লাগছে, আমি কথাগুলো এইভাবে শুরু করলাম আর কি। হুম। আর হচ্ছে, ও আচ্ছা আপনার জন্য আমি পানি নিয়ে আসছি, আমার জন্য পানি নিয়ে আসছেন? আমি বলি, জি আপনার জন্য পানি নিয়ে আসছে, আপনি পানি খান। হুম। তো পানি খেলো, পানি খেয়ে বললো থ্যাংক ইউ, আমি বলছি ওয়েলকাম। এতটুকুই শেষ কথা। আচ্ছা। অনুষ্ঠান শেষ হয়ে গেছে, টুকটাক ছবি তোলা হয়েছে, এরপর অনুষ্ঠান শেষ হয়ে গেছে, ওরাও চলে গেছে, আমরাও চলে আসছি। এর মধ্যে কিন্তু আর কোনো যোগাযোগ হয় নাই, বা যোগাযোগ করতেও পারি নাই আমি আর কি। নাম্বারটা কিন্তু আমার মেয়েটাকে আপনার সামহাও মনে ধরেছে। হ্যাঁ জি, ওকে। ভালো লেগেছে আর কি। ওকে। এর মধ্যে আমার পরীক্ষা চলে আসে, ডিগ্রি ফাইনাল ইয়ার পরীক্ষা। আমি তখন সিলেট যাই 1 মাসের জন্য। তো গিয়ে মানে আমার মেজো চাচার বাসায় উঠি। তো ওখানে ঘুরতেছি, তো আমার বড় চাচা বলে যে তমাল, তোর বোনের সম্পূর্ণ বিয়ে দেওয়ার তো তোর, তুই সম্পূর্ণ বিয়ের সবকিছু করবি। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আচ্ছা কোনো সমস্যা নাই, আমি এটা হ্যান্ডেল করব আমার সাধ্য মতো। আচ্ছা যাই হোক, তো আমি পরীক্ষা দিয়েছি, পরীক্ষার মাঝখানেই কিন্তু বিয়ের অনুষ্ঠানটা হয়েছে। জি। এটা হয়েছে সিলেট, ছেলে Okay. কিন্তু চিটংয়েরই, হুম। বিয়ে করতে গেছে সিলেট। হুম। তো যাই হোক, বিয়ের ক্লাবে তো আমি খুব ঝামেলার ভিতরে ছিলাম, কারণ সম্পূর্ণ খাওয়া থেকে শুরু করে গান বাজনা, গেস্টদের রাখা, সম্পূর্ণ সব কিছু আমি হ্যান্ডেল করছি আমার একা হাতে। হুম। তো ওকে দেখছি কিন্তু কথা হয় নাই, ঠিক আছে, জাস্ট একটু করে কথা হয়েছে যে মানে কেমন আছেন, ভালো আছি, এতটুকুই কথা। হুম। এর থেকে আর বেশি কথা হয় নাই। তো মানে আমি আমার কাজে খুব ব্যস্ত হয়ে যাই, খুব মানে দৌড়দৌড়ের মধ্যে ছিলাম। তো বিয়ে শেষ, মানে বিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো গান বাজনা মানে ব্যান্ডের যে প্রোগ্রামটা আর কি, ওটা আমি মানে অ্যারেঞ্জ যখন করি, তখন মানে সারাদিন কাজ টাজ করে গিয়ে সিটে বসি, হুম। মানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে। হুম। তো ওখানে বসি, কিছুক্ষণ পরে এসে ও কিন্তু আমার পাশে বসে অ্যানি। এনে, মানে ওর যতটুকু বোঝা গেল যে ওর ইচ্ছে ছিল আমার সাথে কথা বলার। হুম। আমি ও বলে নাই, মানে ওর ভাবভঙ্গি দেখে আমি বুঝতে পারছি যে ও আমার সাথে কথা বলার ইচ্ছা আছে। হুম। তো এসে বসছে, 5 মিনিটের মতো ও চুপ, আমিও চুপ, কেউ কারোর সাথে কথা বলতেছি না। তো কিছুক্ষণ পরে বললাম যে আপনি কি আমার সাথে কথা বলতে চান? যে হ্যাঁ চাই। আচ্ছা তো বসে আছেন কেন, কথা না বলবেন, আপনি চুপ করে বসে আছেন? তো ও আমাকে বলতেছে যে আপনিও তো চুপ করে বসে আছেন, সেই জন্যই আমিও চুপ করে বসে আছি। আচ্ছা আচ্ছা যাই হোক, তো জিজ্ঞেস করলাম হ্যাঁ কি করেন? যে আমি পড়ালেখা করতেছি। কোথায়? চিটাগং প্রিমিয়ার ইউনিভার্সিটিতে। কি নিয়ে পড়তেছেন? এলএলবি। হুম। তো আচ্ছা ভালো কথা, এলএলবি নিয়ে পড়তেছেন। তো আর বাসা কে কে আছে? আমরা 2 ভাই 1 বোন। আমার বাবা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার, আমার মা এরকম মানে সরকারি একটা স্কুলের টিচার। হুম। তো আচ্ছা যাই হোক, ভালো কথাবার্তা বলছে, কথাবার্তা বলতেছি আমরা। তো আমি বলছি যে আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? কেন না, দেওয়া যাবে না কেন, সমস্যা নাই, নিতেই পারেন। তো আমি আমার মোবাইলটা ওর হাতে দিই, হুম। ও টাইপ করে নাম্বারটা টাইপ করে টিয়ে করে মানে নাম্বারটা আমি সেভ করি। সেভ করার পর আমি ওকে কল দিই, যেটা আমার নাম্বার। তো আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম আপনার নাম্বার। তো সারাদিন তো জার্নি হয়েছে ভাইয়া, মানে শরীরটাও টায়ার্ড, একটু চা করতেছিল প্রাণটা। হুম। হুম। তো ওকেও আমি অফার করলাম চা চলবে নাকি? তো বলছে হ্যাঁ খাওয়া যায় চা। এখানে কোথায় পাবেন আপনি এত রাতে চা? আমি বলছি আপনি খাবেন নাকি সেটা বলেন। বলছে হ্যাঁ খাবো। তো ওকে নিয়ে যাই। তো আমার সাথে আমার ভাইরাও ছিল, মানে ছোট ভাই ওরা ছিল, আমার বোন ছিল। একসাথে গিয়ে একটা রুমের ভিতরে বসি, ওখানে আবার ওই কমিউনিটি সেন্টারে একটা মানে ছোট একটা চায়ের ইয়ার মতো ক্যান্টিনের মতো আছে আর কি। হুম। ওখানে টেবিল দিয়ে আমরা সবাই গোল করে বসে আড্ডা দিতেছি, করতেছি। তো কথাবার্তা বলতেছি,
তো আমি বললাম যে আচ্ছা আমি যে আপনাকে আপনি করে বলতেছি, আমি কি সঠিক বলতেছি? মানে আপনি কি আমার বড় হবেন না ছোট হবেন? যে একই সাথের হবো। যে আচ্ছা আপনার জন্ম কততে? যে 1991। আমি বললাম, বাহ, তাহলে তো আমার জন্ম 1991-তে। যাক, তাহলে তো আমরা ফ্রেন্ডই। যে এত তাড়াতাড়ি ফ্রেন্ড করে ফেললেন আমাকে বলতেছো। এই যে আশ্চর্য, আপনি আমার তো ফ্রেন্ড না হলে এমনি আমার আত্মীয়, সম্পর্কে তালতো বোন লাগেন। ফ্রেন্ড না হলে নাই, তালতো বোন তো অবশ্যই। আচ্ছা যাই হোক, তো হাসি মজা ঠাট্টা চলতেছে, কথা হচ্ছে। তো বিয়ে টিয়ে শেষ, তো কনে যাত্রা মানে যখন বিদায় দিবে তখন মানে গাড়িতে উঠছে। গাড়িতে উঠে বলতেছে যে চিরং আসলে যোগাযোগ করবেন। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, চিরং গেলে যোগাযোগ করবো। এর মধ্যে ভাইয়া মানে আমার তো পরীক্ষা চলতেছে, আমি চলে আসি, বাসায় চলে আসি। বাসায় ফ্রেশ ট্রেশ হয়ে SMS করে আপনারা কোথায় গেছেন। তো আমাকে রিপ্লাই একটা SMS দিছে, যা এত টেক কেয়ার করতেছেন কেন? সে না এমনি জিজ্ঞেস করতে মন চাইলো, ফোন দিলে কে না কে কি ভাবে, সেই কারণে আমি টেক্সট করলাম আর কি। ও আচ্ছা, আমরা তো এরকম অমুক কুমিল্লা এই জায়গায় আছি। তো আমি বলছি, "ও আচ্ছা, তাহলে তো যেতে বেশিক্ষণ লাগবে না আর চিরং যেতে?" কয়, না বেশিক্ষণ লাগবে না। আচ্ছা যাই হোক, তো এটা আমার মানে একটা পুরনো অভ্যাস বললো, মানে বলতে পারেন। মানে মনীষাকে আমি এটা করতাম, সকালে একটা গুড মর্নিং দিতাম, রাতকে একটা গুড নাইট দিতাম, কথা হোক বা না হোক। এই দুইটা SMS আমি 3.5 বছরে প্রতিদিন দিছি, এমন কোনো দিন মিস যায় নাই। ওকে মানে রাতে আমি গুড নাইট দিলাম, ও আর কোনো রিপ্লে করে নাই। তাই মনে করছে হয়তো বা কি না কি মনে করতেছে, আমি মনে করতেছি বা কিছু না কিছু মনে করতেও পারে। আচ্ছা ঠিক আছে, তো আর কিছু ইয়ে করে নাই। তো সকালে উঠে আবার গুড মর্নিং দিলাম, আর কোনো কথা হয় নাই। তো সপ্তাহখানিক শুধু গুড নাইট গুড মর্নিং দিছি আমি, এছাড়া কোনো কথাই হয় নাই। এবং কোনো রিপ্লাইও দেয় না, ও কোনো রিপ্লাইও দেয় নাই, আমিও কোনো মানে ইয়ে করিনি, আমরা কলও দিইনি। তো যাই হোক, এবার সপ্তাহখানিক পর একদিন কি কারণে জানি আমার SMS দিতে মানে আমি দিতে পারিনি আর কি, মানে একটা ঝামেলার কারণে মানে SMSটা দিইনি আর কি, ভুলে গেছিলাম। তো হঠাৎ কল এসে বললো যে কি ব্যাপার, আপনি আজকে SMS দিলেন না? তো আমি হেসে বললাম যে আপনি কি আমার SMS এর জন্য ওয়েট করে বসে থাকেন? তা না, SMS এর জন্য ওয়েট করে বসে থাকবো কেন, আপনার SMS দেন যে আমার থেকে ভালো লাগে। আমি বলবো আচ্ছা তাই, তো শুধু কি SMSই দিব নাকি ফোন টোন দিতে পারবো? কয়, না চাইলে আপনি ফোনও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি টানা 1 মাস ওখানে থাকি। তো আমাকে পরীক্ষার সুবাদে আমার কারণে আমি ওখানে থাকি আর কি, সিলেট। তো প্রতিদিনই কথা হইতো। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারতাম না, তো আমি বলতাম যে আমাকে একটু 5টার সময় ডেকে দিও, 6টার সময় ডেকে দিও, 5:30টার সময় ডেকে দিও। তুমিতে চলে গেলেন তখন? জি, তখন কি তুমিতে চলে গেলেন? না তখন কি তুমি করে বলতেন না? না আপনি না 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 না, আচ্ছা, আপনি করে বললাম, সেজন্যই বলছেন আর কি, মানে যে সকালবেলা ডেকে দিয়েন। হ্যাঁ হ্যাঁ ডেকে দিন, আপনি একটু আমাকে সকালবেলা ডেকে দিন। তো আচ্ছা ঠিক আছে, আমি ডেকে দিব। চলে এভাবে ও আমাকে প্রতিদিন সকালে ডেকে দেয়, ইয়া করে। তো একটা অভ্যাস হয়ে যায়, ও আমার একটা অভ্যাসে দাঁড়ায় যায়। মানে ও আমাকে সকালবেলা ফোন না দিলে আমার যেন কেমন লাগতো, মানে ফোন দিচ্ছে না কেন। তো ঠিক আছে, ইন দ্য মিন টাইম ওর সম্পর্কে কি আর কিছু জানতে পেরেছেন? না, ওর কোথায় থাকে, কি সম্পর্কে করে, ওর ফ্যামিলিতে কে কে আছে? এগুলো তো আগে জিজ্ঞেস করছি। আচ্ছা, পড়ালেখা করতেছে, LLB পড়তেছে, প্রিমিয়ার মানে খুব ইউনিভার্সিটিতে। বেশি ব্যক্তিগত জায়গাতে যাওয়ার সুযোগ হয়নি তখন হয় নাই, পর্যন্ত? মানে প্রথম তো মানে Okay. জাস্ট কয়েকদিন হয়েছে। আচ্ছা, এত কিছু আমিও মানে আমার এত ইন্টারেস্ট ছিল না ভাইয়া, সত্যি কথা। জাস্ট একটু ভালো লাগা আর কি, এক নজরে যেটা ভালো লাগা বলে ওইটাই লাগছিল আর কি ওকে দেখে। এতটা যে আপনি বলতে মানে পারেন যে ভালোবাসা, ওইরকম কোনো কিছুই না, Okay. জাস্ট ভালো লাগা। ওকে। তো আমি পরীক্ষা দিয়ে চলে আসি কোথায়, চিটং চলে আসার পরে তো আমার মানে আমার বোন যেটা সোমা, যার বিয়ে হয়েছে, জি, তো আমার বোনকে আমি ফোন দিই যে দিদি কোথায়, যে আমরা তো এরকম আছি, চিরং আছি এরকম এই জায়গায়। তো আমি বলছি কোথায় আছো? কাপ্তাই রাস্তার মাথা, কোয়াইশ রাস্তার মাথা বললে তুই এখানে আসলে আমি তোকে এখান থেকে রিসিভ করবো। এই বোনটাকে যার বিয়ে হলো? জি, যার বিয়ে হয়েছে আমার চাচাতো বোন। চাচাতো বোন, কি নাম ছিল ওনার? সোমা দে। তো ভালো কথা। তো আমি এর আগে মানে এনির সাথে কন্ট্যাক্ট করি যে আমি আপনার সাথে দেখা করতে চাই। আমার মানে বোনের বাড়িতে যখন মানে যাওয়ার কথা হচ্ছিল আমার বোনের সাথে, এর আগে কিন্তু আমি এনির সাথে যোগাযোগ করি যে আমি আপনার সাথে দেখা করতে চাই, আপনি কি সময় দিতে পারবেন কিনা। যে কোথায় দেখা করবেন? যে আমি তো আমার বোনের বাসায় আসতেছি, আপনি চাইলে ওখানে আসতে পারেন যদি চান, আর না চাইলে অন্য জায়গায়, বললো অন্য জায়গায়। আচ্ছা যাই হোক, তো আমি গেলাম, আমার বোনের বাসায় গেলাম, আমার বোন আমার ওখান থেকে রিসিভ করছে।
তো ওখানে যাওয়ার গিয়ে দেখি ওরা আগে থেকে ওখানে বসা, আচ্ছা। এনি আর এনির ছোট ভাই। ওর ছোট ভাইয়ের ভালো নাম হচ্ছে তন্ময় দত্ত, মেবি তন্ময় দত্ত, হ্যাঁ হ্যাঁ, এমনি ডাকনাম হচ্ছে অনিক। অনেক ওকে। জি। তো ওখানে গিয়ে বসা, দেখলাম, কথাবার্তা বললাম, তো খাওয়া দাওয়া করলাম। তো বিকালে ছাদে গেলাম, ছাদে গিয়ে কথাবার্তা বলতেছি, পাশে এসে দাঁড়াইছে, কথাবার্তা বলতেছি, ইয়ে করতেছি। তো কথাবার্তা বলতে বলতে আমার এখনো স্পষ্ট মনে আছে, আমাকে বলতেছে তুমি এত লেট করলা কেন। ফার্স্ট টাইম ও আমাকে তুমি বলছে, সরি। তো ও বলছে হচ্ছে সরি, আমি তোমাকে তুমি করে বলে দিচ্ছি, আপনাকে তুমি করে বলে দিচ্ছি। সমস্যা নাই, আমরা তো সেম এজের, নো প্রবলেম, তুমি করে তো বলাই যেতে পারে, কোনো সমস্যা না। আচ্ছা যাই হোক, তো আমিও কথা বলতেছি, মানে আপনি তুমি প্রথম অবস্থায় যা হয় আর কি। তো আস্তে 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 তুমি 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 কথা বলতে থাকলাম, তুমি করে বলতে থাকলাম। ও আমাকে বলে যে এখানে তো মন খুলে কথা বলতে পারতেছি না, আমার ছোট ভাইও আছে, আমি তোমার সাথে দেখা করতে চাই। আমাকে কোথায়, এরকম বদ্দারের একটা জায়গা আছে জিয়া পার্ক, আচ্ছা। তো ওখানে দেখা করতে চাই। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, দেখা করবা, কোন দিন দেখা করবা? যে আজকে তো কি তুমি এখানে থাকবা? তো মনে হচ্ছে আমি তো জানি না, দিদি যদি যাইতে না দে তাহলে তো অবশ্যই থাকা লাগবে। যে আমি বলতেছি তোমরাই থাকবা নাকি? যে দেখি। তো অনেক করেও ওরা থাকতে পারে না, মানে ওর ফ্যামিলিতে মানে না আর কি, কিছু মানে কি কারণে রাজি হয় না আমি সেটা জানি না। তো ওরা চলে যায়, ওরা ভাই বোন চলে যায়, ওদেরকে আমি গাড়িতে তুলে দিই, গাড়ি ভাড়াও দিয়ে দিই, চলে গেছে। আসছি, আমার পকেটে ভাইয়া মাত্র 100 টাকা। মানে আমার পকেটের অবস্থা খারাপ ছিল। তো পার্কের সামনে এসে দাঁড়াইছি, কাউন্টারে ঢুকলাম, ও তখনও আসে নাই, মানে টিকিট নেওয়ার জন্য আমি ঢুকলাম। ঢুকে শুনেছি একজন 100 টাকা করে। এখন পড়ছে আমার মাথায় বাজ। এখন একটা মেয়েকে আমি ডাকলাম, ওকে এখন খাওয়াতে তো পারবো না, টিকিটটা কাটার মতো তো টাকা নেই, আর টিকিট যদিও কাটি আমি বাসায় যাবো কিভাবে? আমার বাসা ওখান থেকে আরো না হলে 20 কিলোমিটার দূর। জি। তো আমি বলতেছে, ও ফোন দিলাম, কোথায় তুমি? যে আমি চলে আসতেছি। যে আচ্ছা ঠিক আছে আসো, আসলেই বলবো। তো আমি একটা গাছের নিচে বসে আছি আর কি। যে এইভাবে বসে আছো কেন? যে আমার ভিখারির হাল। কেন, কি হচ্ছে? যে টিকিট কাউন্টারে গেলাম, গিয়ে দেখলাম টিকিট একজন 100 টাকা, এখন তো আমরা দুইজন, সেই জন্য তুমি মাথায় হাত দিয়ে বসে রয়েছো, চলো। তোর ব্যাগ থেকে নতুন 100 টাকা নোট একটা বের করে আমার হাতে থেকে, যাও টিকিট কেটে নিয়ে আসো। আমার কাছে 100 টাকা ছিল, গেলাম, গিয়ে টিকিট কিনলাম, ভিতরে ঢুকলাম। ফার্স্ট ডেটিং বলা যাবে না, জাস্ট ফার্স্ট মানে পরিচয়, ভালোভাবে পরিচয় হওয়ার ফার্স্ট দিন আর কি। ওকে। 5 ঘন্টা আমরা একসাথে ছিলাম, কথা বলি, ওর ভালো মন্দ জিজ্ঞেস করি, কি পছন্দ, কি খেতে ভালোবাসে, কি করতে ভালোবাসে, ও আমারগুলো জিজ্ঞেস করে। এইভাবে আমরা কথাবার্তা বলি, 5 ঘন্টা বলি আর কি কথাবার্তা। তো প্রায় সন্ধ্যা হয়ে যায়, তো আমি বলছি যে চলো তোমাকে আমি বাসায় পৌঁছে দিই। যে কীভাবে পৌঁছে দিও, তোমার পকেটে তো টাকা নেই, তুমি যাবো কীভাবে? আমি বলি আচ্ছা ওটা সমস্যা নাই, ওটা আমি আমারটা ব্যবস্থা করে নিব, চলো তোমাকে আমি পৌঁছাই দিই। ঠিক আছে যাবো একসাথে, তোমার সাথে দুজন হেঁটে হেঁটে যাবো বাসায়। তো ওখান থেকে মানে আমরা যে জায়গায় ওর সাথে দেখা করি, ওখান থেকে ওদের বাসায় যেতে ভাইয়া প্রায় 20 থেকে 25 মিনিট লাগবে। তো আমরা দুজন হাঁটি, মানে ফুটপাথ ধরে হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে একটা জায়গায় আসে, মানে একটা বড় মানে কালভার্টটা ছিল না আর কি। তো ওই জায়গাটা পার হতে পারতেছে না, আমি তো লাফ দিয়ে পার হয়ে গেছি। তো আমি হাতটা বাড়াই দিছি, ফার্স্ট ওকে ধরছি আর কি, জীবনের মানে প্রথমবার ওর হাতটা দিলাম, ও হাতটা বাড়াই দিছে, ওকে ধরে পার করাইছি। যেতে না যেতে ভাইয়া সামনে দিকে আর টাকা ডুবাট। ওকে, যে প্রকৃতি আপনাদের পক্ষে আছে আর কি। জি। তো মন মে তো লাড্ডু ফুটা, ঠিক আছে, খুশি হয়ে গেলাম মনে মনে। তো লোডশেডিং কেউ কেউ পছন্দ করে somehow, গ্রাম অঞ্চলে এই সময়টাতে অনেকে লাভ করে। বাই দ্য ওয়ে দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। এইরকম একটা সিরিয়াস জায়গাতে হয়তো ওই ধরনের জিনিস কেউ পছন্দ করবেন না। জি বলুন তারপর। তো আমি ওর হাতটা ধরে ওকে পার করি, যাচ্ছি কিছুক্ষণ পরে দেখি আরেকটা জায়গায় বড় একটা ড্রেন, ওটা পার হওয়া কোনোভাবেই সম্ভব না। কিভাবে পার হবে?
ও মানে ওকে আমি হাত ধরেও যদি আনি তারপরেও পড়ে যাবে, ও ঠিক আছে। তো ওকে আমাকে বলে যে আমাকে আপনি ধরতে পারেন, শক্ত করে ধরতে পারেন, মানে ওই সাইড দিয়ে গেলে অনেকটু ঘুরে যাওয়া লাগবে। আচ্ছা, যে আমি আপনাকে কিভাবে ধরবো এখন, আমি তো নার্ভাস হয়ে গেছি, আমি আপনাকে কিভাবে ধরবো, হাত ধরে টান দিলে তো আপনি পড়ে যাবেন এখানে। যে তো আমি কি করি, ড্রেনের এই সাইডে পা দিই, এই সাইডে পা দিয়ে ওকে ধরি ভাবে 2 হাত দিয়ে ধরে কালভারটা পার করি, পাজাকোলা করে যেটাকে হ্যাঁ, বলে। যাকে বলে, জি। ওকে, পার করে ওকে পার করাই, পার করে আমিও 2-3 মিনিট কথা বলি না, ও আমার সাথে কথা বলে না, মানে হাঁটতেছি ঠিকই কিন্তু কথা বলতেছি না। আচ্ছা যাই হোক, হাঁটতে হাঁটতে তখন কি মনে মনে চাচ্ছিলাম যে এরপরে যে একটা নদী পাই? রাইট ভাইয়া, যাক। তো আর কোনো কথাবার্তা হয় না ওর সাথে, ও চুপ, আমিও চুপ। তো ওর মানে ওর বাসায় চলে আসে, ওর বাসাটা ছিল আগে মুরাদপুর। তো যাই, ওর বাসায় গলিতে ঢুকে দিয়ে আমি চলে আসি। তো আসার সময় বলে যে আজকে কি শেষ দেখা আমাদের। তো কোনো কথা বলে না, মাথা শুধু নাড়ে যে না, আর ইশারায় আমাকে বোঝায় যে আজকেই শেষ দেখা না। ওকে, আচ্ছা যাই হোক, তো আমি চলে আসি। 3 দিন কোনো রকম কষ্ট মিষ্ট করে ভাই আমি সামলাইছি নিজেকে। 4 দিনের দিন আর পারতেছি না। আমি ফোন দিলাম, তুমি কোথায়, তোমার সাথে দেখা করবো। যে আচ্ছা ঠিক আছে, কোথায় আসবা, তুমি যেখানে বলবো সেখানে। জিয়া পার্কে আসবা? যে না, আজকে জিয়া পার্কে যাবো না, আজকে কোনো রেস্টুরেন্টে যাবো বা কোনো জায়গায় পার্কে, অন্য একটা পার্কে যাবো। তো আমি, আমার ভাইয়া ক্যাশ জমানো ছিল, মোটামুটি টাকা পয়সা ভালোই জমানো ছিল। তা আমি 5,000 টাকা নিই বাসা থেকে, মানে আমার টাকা 5,000 টাকা নিয়ে আমি রওনা দিই ওর সাথে দেখা করতে। গেলাম একটা ভালো রেস্টুরেন্টে, নিয়ে গেলাম, নিয়ে গিয়ে খাওয়ালাম, বিল আসছে 2,000 টাকা। ওকে, তো খাওয়া দাওয়া করার পরে বের হয়ে আসলাম, এসে একটা পার্কে গেলাম। এটা হচ্ছে কাজীর দেউরি একটা পার্ক আছে, ছোট বাচ্চাদের একটা পার্ক, আর কি শিশু পার্ক যেটাকে বলে। তো পার্কে গেলাম, ওখানে বসলাম, আইসক্রিম খাচ্ছি, বসে কথা বলতেছি। তো কথা বলতে বলতে আমি জানি না মানে ওর আইসক্রিমটা ও ইচ্ছা করে ফেলে দিছে নাকি পড়ে গেছে, সেটা আমি বুঝতে পারিনি। আইসক্রিমটা দেখি কিছুক্ষণ পরে আমি চাই দেখি ওর দিকে ঘুরে দেখি আইসক্রিমটা নিচে, কিন্তু আমি আইসক্রিমটা আমারটা মাত্র খুলতেছি, ঠিক আছে, মানে অর্ধেক খোলা হয়েছে আর কি। তো আমি বলছি আমারটা থেকে শেয়ার করে খেতে পারো চাইলে, নাকি আরেকটা নিব, যে না শেয়ার করে খাওয়াটাই ভালো হবে। ওকে, তোমাকে বলতেছে। আচ্ছা যাই হোক, ও শেয়ার, আমি আর ও আইসক্রিমটা শেয়ার করে খাইছি। মানে আইসক্রিম আপনারা শেয়ার করলেন, জি। সো আর কি বাকি থাকলো কি আর কি, মানে শুধু আমাদের জায়গা থেকে আমরা আসলে টু ফার্স্ট একটা জেনারেশনে বসবাস করি তো। আর 2015 সালের ঘটনা, মাত্র 2 থেকে 4 বছর আগের ঘটনা। তো আমাদের জায়গা থেকে শুধু খালি ওয়ার্ড দেওয়াটাই বাকি। আমাদের মনে হয় এরকম একটা স্টেজে আপনারা চলে গেছেন। তারপর ইসিও লাইফ স্টোরি যা হয়েছে আমরা শুনতে চাই। হ্যাঁ বলুন। তারপরে আমি কিছুদিন ওর সাথে আর দেখা করি না, প্রায় সপ্তাহখানেক হবে দেখা করি না। তো ও নিজে থেকে আমাকে ফোন দিয়ে বলতেছে যে কোথায় আছো, আমি তোমার সাথে দেখা করতে চাই। কেন দেখা করতে চাও, কেন, দরকার আছে, আসো, আসতে পারবা কিনা বলো তুমি। তেমন সে না আসার তো কিছু নাই, আসতে পারবো, তুমি কোথায় দেখা করবো বলো। তো বলতেছে আমি এরকম একটা শপিং মলে দেখা করবো। তেমন সে আচ্ছা, শপিং মলটার নাম হচ্ছে নিউ মার্কেট, ঠিক আছে। তো গেলাম, যাওয়ার পরে ও কাপড় চোপড় কিনবে, কিছু মানে হালকা শপিং টপিং করবে। একটা শাড়ি দেখছে, শাড়িটার দাম ছিল ভাইয়া 4,500 টাকা, ওর কাছে ছিল মাত্র 150 টাকা। ওর মানে চোখের ইশারা বা মুখের ইয়া দেখে আমি বুঝতেছি যে মানে ওর মানে শাড়িটা পছন্দ লাগছে, ঠিক আছে। তো আমি বলতেছি তোমার কি এটা পছন্দ হয়েছে, তো কিছু বলে না। আমি বলছি আচ্ছা পছন্দ হয় নাই না, তো যে ঠিক আছে চলো আমরা চলে যাই। তো এমনি ওই জাস্ট এমনি লিপস্টিক আইলাইনার এগুলো কিনতে গেছে আর কি, টাকাও অল্প ছিল। তো ওগুলো আবার ওগুলো 100-150 টাকা বা 200 টাকা যাই ছিল ওর কাছে, ওইটা দিয়ে ওগুলো কিনছে। কেনার পর ওদিন সারাদিন খাওয়া দাওয়া করলাম, কথাবার্তা হলো, কি প্ল্যান ভবিষ্যতে ওর এটা জিজ্ঞেস করলাম। তো বলতেছে আমি মানে ভবিষ্যতে লয়ার হতে চাই, LLB নিয়ে যেহেতু পড়তেছি, ভালো অ্যাডভোকেট হতে চাই। আমি আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভালোই। তোমার কি এম লাইফ? তাই বলছে আমার তো এত বড় কিছু হওয়ার ইয়া নেই, আমি জাস্ট ছোটোখাটো ব্যাংকার হতে পারলেই হবে আমার। যাক এগুলো কথাবার্তা বললাম, খাওয়া দাওয়া করলাম, ঘোরাঘুরি হলো। ও আবার মানে ওই জিনিসটা আমি পরে নোটিস করছি, মানে ও বাসে ট্রামে চড়তে চাইতো না,
সিএনজি ছাড়া চড়তে চাইতো না। এটা আচ্ছা। কেন, এটা আমি পরে বলবো, ওকে, ঠিক আছে? এটা জাস্ট আমি বলে আপনি লক্ষ্য করলেন যে না ও সিনজি ছাড়া অন্য কোনো হ্যাঁ, জায়গায় অন্য চড়তো কোনো না। কিছু চড়তে চায় না। হুম। তো আমি বলি রিক্সা রিক্সা চড়তে চায় না, হুম জাস্ট সিএনজি। 5 মিনিটের রাস্তা হলেও সিএনজি নিতে, হুম। ঠিক আছে? তো আমি বললাম যে ঘটনা কি, তো এটা আমার মানে সন্দেহ হয়েছে হয় নাই ওরকমের মাঝামাঝির পর্যায়ে থাকে আর কি। একটা কিউরিওসিটি গ্রো আচ্ছা, করলো হ্যাঁ। আপনার। হ্যাঁ। বউকে বাসায় পৌঁছাই দিয়ে আসি, আমি আবার দোকানটাতে যাই ভাইয়া, হুম যে শাড়িটা কিনি। শাড়িটা কিনে রাতের 1:30 বাজে যাই ওর ঘরের বেলকুনির সামনে, হুম হুম ঠিক আছে? শাড়িটা কিনে নিয়ে চলে আসি, 1:30 বাজে যাই ওর বেলকুনির সামনে। হুম গিয়ে বলি যে তুমি কোথায়, কি করতেছো? কিছু বসে আছি, আমি তোমার বাসার নিচে। কি বলো তুমি আমার বাসার নিচে? ওদের 2 তলা বাসা ছিল। কি বলো তুমি আমার বাসার নিচে? আমাকে হ্যাঁ তোমার বাসার নিচে। তুমি একটা দড়ি মানে রশি, যেটাকে বলে রশি নিয়ে আসতে পারবা লম্বা, মানে 2 তলা থেকে নিচতলা আসে। ওর এরকম। বাসাটা কি দোতলায় ছিল? 2 তলা ছিল। হুম যে কেন তুমি কি রশি দড়ি বিয়ে কি উপরে উঠবে নাকি? আমার বলতেছে যে না না, ভয় হওয়ার কোনো কারণ নেই, আমি দড়ি বিয়ে উপরে উঠবো না, তুমি একটা জাস্ট দড়ি নিয়ে আসো যেটা নিচ পর্যন্ত আসে। হুম তো সে মোটা না চিকন আমাকে জিজ্ঞেস করতেছে। আমি বলি, তোমার যেরকমই ইচ্ছা, তুমি চাইলে মোটাও নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। হুম তো একটা দড়ি পাই না, ওড়না জোর করে নিয়ে আসে আর কি। হুম তো নিয়ে এসে আমি বলছি ওড়নাটা ফেলো। বলছি, কেন কেন ওড়না ফেলবো? ফেলো না। ফেলছে, আমাকে চোখ বন্ধ করো তুমি। তো বলতেছে চোখ বন্ধ করবো কেন, কি কারণ? ওড়না ফেলতে বলতেছো, ইয়ে করতে বলছো, কোনো কিছু দিবা নাকি? আমি বলি সেটা তুমি পরেই দেখতে পারবা। তো আমি শপিং ব্যাগটা বেঁধে ওনাতে দিয়ে আমি আস্তে আস্তে টান দিয়ে তুলো। আমি শপিং ব্যাগটা দিয়ে আর 1 মিনিট ওখানে দাঁড়াই নাই, আমি চলে আসছি। তো বাসায় গেছে, শাড়িটা খুলছে, খুলেই আমাকে সাথে সাথে ফোন। আমি খুব খুশি শাড়িটা পেয়ে, হুম হুম খুব এটা এটা বলতেছে, থ্যাংক ইউ বলতেছে, এটা বলতেছে, মানে কেন করলাম সেটা বলতেছে, থ্যাংক ইউ বলতেছে। হুম আচ্ছা যাই হোক, তো এভাবে চলতে থাকে। মানে তো মাঝখানে আবার আমার মেজো চাচা যিনি বলছে যে আমি পরীক্ষার সময় যার বাসা গিয়ে উঠছিলাম, তার আবার 2টা ছেলে 2টা মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, ছোট মেয়ের বিয়ের কথাবার্তা চলতেছে আর কি। মানে আমার মানে মেজো চাচার ছোট মেয়ের বিয়ে। তো ছেলে আবার এখানে রেলওয়েতে চাকরি করে, ভালো দেখছে, সম্বন্ধ করছে। ওর আবার বিয়ে হয়েছে চিটংয়ে, মানে একদম আশীর্বাদ থেকে শুরু করে বিয়ের যাবতীয় জামাই ভাতা, বউ ভাতা সব অনুষ্ঠান চিটং হয়েছে, ঠিক আছে? তো আমি 1 মাসের জন্য ভাইয়া চিটং চলে আসি। 1 মাসে যখন চিটং চলে আসে, মানে আমার মানে যে চাচি, আমার চাচি বলতেছে যে যে আমার তো আমার যে ছেলে দুনোটাই তো খুব ব্যস্ত, হুম ওরা পড়ালেখা নিয়ে খুব বিজি, তুমি আমাকে সময় দিতে পারবে কিনা? তো আমি তো ভাই ফ্রি লাইফ, আমার পরীক্ষা ফাইনাল পরীক্ষা শেষ, হুম। বলছি সমস্যা নেই চাচি, আমি সময় দিব। আমি চলে আসি কোথায়, চিটং মেইন টাউনে আমার বাসা থেকে 1 মাসের জন্য চলে এসে এখন শুরু হয়েছে প্রতিদিন দেখা করা। মানে যেহেতু সুযোগ হয়েছে আপনার। হ্যাঁ। হ্যাঁ প্রতিদিন দেখা করা। এখন তো 2-3 দিন দেখা করছি, বাইরে বের হয়ে খাওয়া দাওয়া করলাম। একটা জামা কিনতে চাইছিল, একটা শপিং মলে গেছি আমরা, মানে চিটং আসার 3 দিনের দিন আর কি। তো একটা শপিং মলে নিয়ে গেছে আমার, এরও একটা জামা চয়েস হয়েছে। তো জামাটা ও আবার টাকা নিয়ে আসছিল, তো আমি ওকে টাকাটা দিতে দেই নাই। তো জামাটা আমার নিচে ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, চলে গেছে। হঠাৎ করে একদিন আমাকে ফোন দিয়ে বলে যে এই, আমার একটা জায়গায় যাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। আমি বলি, কোথায়? বলছে একটা কবিলধাম একটা জায়গা আছে, মানে আমাদের ধর্মীয় একটা স্থান আর কি। তো ওখানে যাওয়ার খুব ইচ্ছে। আমি কই, তো অনেক দূরে, তুমি কি শিওর সময় দিতে পারো নাকি? হ্যাঁ সময় দিতে পারো, কোনো সমস্যা নেই। চলো তাহলে গেলাম, ওখানে ঘুরলাম, টিয়ে করলাম। তো ওখান থেকে আমি আমার মানে বড় বোন, মানে আমার চাচাতো বোন, যেটা ওই যে বলছি মানে মেজো চাচার বড় মেয়ে, ওনার বাসা হচ্ছে একেখান মোড়ে। হুম মানে ওখান থেকে বেশি দূর না, ধর্মীয় স্থান যেটা বলছি কবিলধাম, ওখান থেকে বেশি দূর না। তো আমি ওকে ওখান থেকে আমার বোনের বাসায় নিয়ে গেছি আর কি। তো বোনের বাসায় নিয়ে গেছি, তো কথাবার্তা হচ্ছে, কথাবার্তা সবার সাথে পরিচয় করাই দিয়েছি, ফ্রেন্ড হিসেবে পরিচয় করাই দিয়েছি সবার সাথে। হুম তো পরিচয় করাই দেওয়ার পরে তো আমার দাদাকে আমি ইশারায় বললাম যে ওকে একটা কার্ড দেওয়ার জন্য, বিয়ের, হুম ঠিক আছে, বিয়ের কার্ড দেওয়ার জন্য। তো দাদাও একটা বিয়ের কার্ড দিল যে তুমি আসবা আমার এই বিয়েতে, আর ফ্যামিলি সবাই দাওয়াতে রইলো। আচ্ছা আচ্ছা যাই হোক, আমি ওকে বাসায় নিয়ে পৌঁছে দিছি। তো এর মধ্যে এগুলো ঘটনা কিন্তু আমার বাবা মা জানে না, ঠিক আছে? সম্পূর্ণ এগুলো আমি
গোপন করছি। জি। ওর সাথে যে আমি কথা বলতেছি, দেখা করতেছি, জানতো আমার ছোট বোনটা, অল্প স্বল্প জানতো। তো ও আমাকে বলতেছে যে বেরোতে পারবো নাকি। আমি বলছি যে প্রতিদিন তো দেখা করতেছি, বেরোতে পারবো নাকি এটা কোন ধরনের কথা? প্রতিদিন তো দেখা করতেছি, আসবো, কোনো সমস্যা নেই। তো আমি আমার বোন আবার ওই বিয়ের একটু কেনাকাটার জন্য বেরোইছে। তো আমি এনিকে বললাম যে হয়েছে, আমার বোন একটু কেনাকাটা করবে, তুমি আসতে পারো নাকি? কোনো সমস্যা না, আসতে পারবো। তো ওকে নিয়ে আমি আবার সেদিন ওর বাসায় যাই, ফার্স্ট ওর বাসায় যাওয়া। মানে ওর বাড়িতে গেলেন? ওর বাসায় গেছি, হ্যাঁ। তো আমার ছোট বোনকে নিয়ে বাসায় গেছি ওর, মানে উদ্দেশ্য ছিল মানে আমি আমার বোন মিলে একসাথে বাজার করবো। আমার ছোট বোনের নাম হচ্ছে তমাদে তন্নি। আচ্ছা, যাই হোক। তো ওখানে বাসায় গিয়ে দেখি ও আর ওর ছোট ভাই আছে। ওর বড় ভাই তো ঢাকায় থাকতো, মানে এনির বড় ভাই ঢাকায় থাকতো আর কি, আর ওর ছোট ভাই চিটংয়ে থাকতো। ওর মা বাবা তো সকালেই বের হয়ে গেছে, দুজন চাকরিজীবী মানুষ, বাসায় কেউ থাকতো না। তো ও আমাকে ওকে নিয়ে বের হওয়ার পরে কেনাকাটা করে আমার বোন যা যা কিনতে চাইছে ওকে কিনে দিছি। আমার বোন যা 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 চাইছে ও সেম জিনিস ওকেও কিনে দিছি আমি। আচ্ছা। কারণ ওই বিয়েতে একসাথে আসবে, এই কারণে। তো কিনে দেওয়ার পরে সেদিন একটু ঝামেলা হয়ে যায়। সেদিন মানে ঝামেলাটা তখন থেকে একটু শুরু হয় আর কি। মানে ঝামেলাটা হয় কেমন, আমরা ফোনে কথা বলতে পারতেছিলাম না, ওর বাসায় একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা। তো ও আমাকে একটা বুদ্ধি দেয় যে আমরা যদি একজন আরেকজনকে তুই করে বলি তাহলে আর কোনো প্রবলেমই থাকবে না, আমরা সারা ঘর ঘুরে ঘুরে কথা বলতে পারবো, আরামসে কথা বলতে পারবো। হ্যাঁ, আরামসে কথা বলতে পারবো। তো আমি বলছি, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুই করেই বলা শুরু করি। তখন তুই করেই বলা শুরু করলাম। ও সারা ঘর, ওর মার পাশে গিয়ে, ওর বাবার পাশে গিয়ে, ওর ভাইদের পাশে গিয়ে কথা বলতেছে, আমি কথা বলতেছি আমার সারা ঘরে ঘুরে ঘুরে, কোনো সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, যেদিন তুই করে বলা শুরু হয়েছে এই 2 দিন পরে ওরে নিয়ে আমি বেরোইছি ঘুরতে বেরোইছি। তো আমাকে বলতেছে যে তমাল, তোকে আমি একটা কথা বলতে চাই। বলছি, হ্যাঁ বল। আমরা কিন্তু তখন মানে সামনাসামনি হলো কিন্তু তুই করে বলতাম, মানে তুই থেকে আর ওই তুমিতে যাননি আর? হ্যাঁ, আমি আর তুমিতে যাইনি, তুই করে বলতাম। তমাল, তোকে একটা কথা বলার ছিল। আমি বল, কি বলবি? তোকে আমার ভালো লাগে। ওই ফার্স্ট পরে? হ্যাঁ। যে ওমা, এটা কোন ধরনের কথা বললি? ভালো তো আমারও লাগে, তোরও তো ভালো লাগে সেটাও আমি জানি, আমারও যে ভালো লাগে সেটাও তুই জানো। ভালো না লাগলে কি আমি তোকে এত সময় দিতাম, এত ঘোরাঘুরি করতাম আমরা? যে এই ভালো লাগা সে ভালো লাগা না। তাহলে আমি তোর সাথে সারা জীবন থাকতে চাই। আমি কিছুক্ষণ চুপ হয়ে যাই ভাইয়া, কারণ ফার্স্টে এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু ছেলেরাই বলে সাধারণত, মেয়েরা কখনোই বলে না। সেই যুগান নেই ব্রাদার, হ্যাঁ, খুব কম বলে। মেয়েরা ছেলেরা যার যেটা মনে আসছে সে সেটাই বলে দিচ্ছে। ওকে, ফাইন, ঠিক আছে, হ্যাঁ, সাধারণত হয় এরকম, আপনি যেটা বলছেন, ঠিক আছে। হ্যাঁ, আমি কিছুক্ষণ চিন্তা করে বললাম যে আচ্ছা, ভালো লাগে, থাকতে চাস, এটা তো তুই আমি ডিসিশন নিলে হবে না, এটা তো দুইটা ফ্যামিলির ডিসিশন নিতে হবে। এটা অনেক বড় একটা ব্যাপার। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি এখনো কোনো কিছু করি না, বলতে গেলে আমি এখন বেকার। আর যে টাকা পয়সা আমি রুজি করি, এই টাকা পয়সা দিয়ে আমি তোকে কখনো ইয়ে করতে পারবো না। সময় আছে, দেখি আগে সম্পর্কটা কতটুকু যায় কি যায়, তারপরে আমরা বলবো, বাসায় জানাবো। ঠিক আছে, তোকে কথা থাকে, মানে এক পর্যায়ে একজন আরেকজনকে কথা দেওয়া কিন্তু হয়ে গেছে। তো ও আমাকে বাসায় ডাকে, ওর বাসায় কেউ নেই, মানে ওর বাবা আগে বের হয়, তারপর ওর মা আগে বের হয়, তারপর ওর বাবা, তারপর ওর ছোট ভাই, তারপর বাসা সম্পূর্ণই খালি, ও একা থাকে, মানে ও সবার লাস্টে বের হয় আর কি কলেজের জন্য। তো আমাকে যেদিন যেতে বলতো সেদিন ও আর কলেজে যেত না, আমি বাসায় যেতাম, কথাবার্তা বলতাম, আমাকে ভাত খাওয়াই দিত, কিছু করলে আমার জন্য করতো, খাওয়াই দিত। এরকম করতে করতে একটু কাছে চলে আসি একজন আরেকজনের। তো আমার জন্য ভিতর থেকে কেমন জানি একটা জিনিস চলে আসে, আমাকে একটু জড়ায় ধরে ওর ঘাড়ে একটা কিস করি। এই ফার্স্ট কিসটা করে ওকে আমি 3-4 মিনিট জড়ায় ধরে রাখি। ও কোনো কথা বলে না, আমি কোনো কথা বলি না। তারপর একজন আরেকজনকে ছেড়ে দিছি, তারপর ওর মতো আমি আমার মতো। যখন ওর সাথে আমার মানে একটা হলো, মানে কথা দেওয়া দেওয়ি হলো, এরপরে ওকে তো বিয়ের দাওয়াত দেওয়া হয়েছে আমার বোনের। তো আমি ওর বলতেছে যে তুই একটু আমার মাকে বল
আর অনেক তো জানি, সমস্যা নেই, তুই আমার মাকে বল, মা রাজি হলে আমি যাবো। আচ্ছা ঠিক আছে, আমি ইয়া করবো। তো বিয়েতে যায় ও আর ওর ছোট ভাই। হুম। তো এর মধ্যে ভাইয়া আমার বড় চাচার সাথে আমার মেজর চাচার ফ্যামিলির একটু সমস্যা হয়। মানে এটা অনেক আগে সমস্যাটা হয়। সমস্যা হওয়ার কারণে বড় চাচার ফ্যামিলি থেকে শুধু একজন অ্যাটেন্ড করে বিয়েতে, আচ্ছা, সে হচ্ছে আমার বড় চাচা। ওকে। ঠিক আছে, তো বিয়েতে আসছে, ও আসছে, আমি সময় টময় দিলাম, ইয়া করলাম। আমার বড় চাচা যখন আসছে, ঘটনা কিন্তু এখন শুরু হচ্ছে। হুম। ঠিক আছে, বড় চাচা সামনে যখন পড়ছে, পড়ার সাথে সাথে ও পায়ে ধরে নমস্কার করছে, মানে সালাম করছে আর কি। হুম। সালাম করার সাথে সাথে আমার বড় চাচা একটু চিনতে পারে নাই। হুম। আপনি আমাকে চিনেন নাই, আমি অমুক। তো আমার বড় চাচার মাথায় ঠাস করে লাগছে, কিরে আমার ফ্যামিলির সাথে সমস্যা, এই মেয়ে এখানে কেন, এটা কার সুবাদে এখানে আসছে? মানে আপনার বড় চাচা কিছু একটা হ্যাঁ, নিয়ে রিয়াক্ট করছেন যেটা আপনি জানেন না। না, আচ্ছা। আমার আবার ওই যে সোমা যেটা বলতেছে আমার বোন, হুম। ওর সাথে কন্ট্যাক্ট করছে। কন্ট্যাক্ট করার পরে ও এরকম এরকম বলতেছে যে কিরে তুই এনিকে নাকি দাওয়াত দিছিস, এরকম এরকম। আমরা কেউ যাইনি বিয়েতে, তুই এনিকে দাওয়াত দিছিস কোন? আমার খুব ঝাড়ছে। বলছে আচ্ছা দিদি সরি, আমি বুঝতে পারিনি। আবার এনির সাথে যে আমার একটা ভালো সম্পর্ক, মানে ফ্রেন্ডলি সম্পর্ক, ওটা কিন্তু আমার বোন জানে। মানে আমার কথা হচ্ছে যে অ্যানির সাথে আপনার বড় চাচার কি সমস্যা? বড় চাচার কোনো সমস্যা না, তাহলে? বড় চাচার সাথে আমার মেজর চাচার সমস্যা। হ্যাঁ। তো আমার বড় চাচার ফ্যামিলির একজনও আসে না, শুধু মানে না পারতে আমার বড় চাচা বিয়েতে আসছে, সেই জায়গায় এনু কেন যাবে? এনি তো আরো দূর সম্পর্কের। ও ওকে, ঠিক আছে, রাইট রাইট। এইখানে হচ্ছে খটখাটা। এটার ব্যাপারে ওরা তো ঘরে ঘরে কথা ইয়ে হয়েছে, সবকিছু ডিসকাস। তো এটা নিয়ে আমার চাচা আমার খুব মানে বকাঝকা করছে, ইয়া করছে, মানে কিছু একটা মনে করেছে আপনাদের মধ্যে কি সম্পর্ক আছে বা কোনো একটা যেটা কিছু একটা বোঝাও মনে যায় বা করছে। বোঝাও যাচ্ছে না, কিন্তু হ্যাঁ। বিষয়টা খুব বিব্রতকর। হ্যাঁ। ওকে। আচ্ছা যাই হোক, তো এর থেকে সমস্যাটা শুরু হলো। আমার বোন আবার তখন মানে যাকে বলে সাপের মতো আর কি, সাপ দুধ কলা দিয়ে সাপ পুষলেও সাপ কিন্তু ছোবল মারে। আমার বোন মানে বড় চাচার ফ্যামিলি হচ্ছে সেরকম। ঠিক আছে, তো আমার বোন আমাকে ফোন দিয়ে খুব ইয়া করার পরে এনিকেও আমার নামে যা নয় তাই ভাইয়া বুঝায়, মানে যেটা আমি করি না সেটাও বুঝায়, যেটা করছি সেটাও এই বুঝায়। বোনটা কোন বোন? আপনার আপন বোন? না, তাহলে আমার বড় চাচার মেয়ে, যে বোনের বিয়েতে আমি সিলেট গেছিলাম, ওই মেয়েটাই, ওই মেয়েটাই, মানে যার মাধ্যমে আসলে অ্যানিদের সাথে সম্পর্ক হয়েছে। ওকে। তো ও এনিকে সবকিছু বলে, তো এনি মানে আমার প্রতি এমন একটা ইয়ে হয়ে যায়। ঠিক আছে, তো হয়ে যাওয়ার পরে তো আমাদের রিলেশন কিন্তু এর মধ্যে কিন্তু প্রায় 3.5 মাসের উপরে, প্রায় 4 মাস রিলেশন। ওকে। তো হঠাৎ করে আমাকে একদিন ডেকে বলে যে তমাল, তোর সাথে তো আমি আর কথা বলতে পারবো না। আমি বলছি কেন, কি সমস্যা হয়েছে, কথা বলতে পারবি না কেন? দেখ, তুই ভালোবাসার মধ্যে অনেক আসবে, ঝড় আসবে, সেগুলো কিন্তু সামাল দিতে হবে। এগুলো সামাল দিয়ে না উঠলে এই ভালোবাসার কোনো ইয়াই থাকে না। তো বলছে না, আমি তোর সাথে সম্পর্ক রাখতে পারবো না, এটা অন্য একটা কারণ। বলছি কি কারণ? একটা ছেলের সাথে আমার 5 বছর ধরে রিলেশন আছে। আমি বলছি 5 বছর ধরে একটা ছেলের সাথে রিলেশন, তাহলে তুই আমার সাথে এগুলো কি করলি? আমার সাথে তাহলে ফ্রড করলি। আমি তো তোকে ফোর্স করি নাই যে তোর আমার সাথে রিলেশন করাই লাগবে। তুই আমার বন্ধু ছিলি, বন্ধু থাকতি, তুই আমার ফ্রেন্ড ছিলে, ফ্রেন্ড থাকতি, না হলে আমার তালতো বোন ছিল, আমার আত্মীয় ছিল, আত্মীয় থাকতি। গার্লফ্রেন্ড হওয়ার তো কোনো দরকার ছিল না। আমি তো তোকে ফোর্স করি নাই এটা ব্যাপার নিয়ে। সরি রে, আমি আসলে ভালো লেগে গেছিল আর কি তোকে। এর মধ্যে কিন্তু ভাই আমার থেকে 30-40 হাজার টাকার উপরে খেয়ে ফেলছে। আমি বলতেছে আমার মন টন খারাপ হয়ে গেছে। আমি আর ছেলে সম্পর্কে মানে ওরকম কিছু জিজ্ঞাসা, আমাকে ছেলে কিছু করে কয় আমার সাথে একই সাথে পড়ে, ও তুই জিজ্ঞেস করে, আর কিছু জিজ্ঞেস করি নাই। চলে আসার পর বাসায় চলে আসে, সপ্তাহখানেক আমি আর ফোন টোন দিই নাই ভাইয়া। ওকে, ফোন টোন দিই নাই। তো হঠাৎ করে একদিন ফোন দেয় আমাকে, প্রায় 10 দিন পর, মেবি যতটুকু মনে আছে আর কি, 10 দিন পরে ফোন দিয়ে বলে তোর সাথে আমার দরকার আছে, তোর সাথে ইয়া করতে, কথা বলবো। যে কেন, কি কথা? কথা তো সব শেষ। না, কথা আছে। যে আচ্ছা ঠিক আছে, আসতেছি। গেলাম, গিয়ে ওই দিন ঘোরাঘুরি করলো। ওই দিন আমাদের ওখানে পটিয়ার পরে একটা মেডিকেল আছে, মানে বিজি ট্রাস্ট নামে, ইউনিভার্সিটি প্লাস মেডিকেল। ঠিক আছে, তো ওখানে ঘুরতে নিয়ে গেছি। ওটা কোনোদিন নাকি দেখে নাই। ওখান থেকে আমার আন্টির বাড়িতেও নিয়ে গেছি, ভাত টাত খাওয়াইছি। যখন চলে আসতেছি ভাইয়া, মানে ওকে আমি বাসায় পৌঁছাই দিব, তখন ও আমাকে বলে যে তোমার আজকেই শেষ তোর সাথে।
আর কখনোই কথা হবে না, কোনো কিছু হবে না। আমাকে কেন কিছু তোর বয়ফ্রেন্ডকে কোনো কিছু বলছে নাকি? তো যে না, বয়ফ্রেন্ড কোনো কিছু বলে নাই, যাকে আমি ভালোবাসি তার সাথে আমার কোর্ট ম্যারেজ হয়ে গেছে। মানেটা কি, মানে তখন পর্যন্ত আপনি বিষয়টাকে কি খুব সিরিয়াসলি নিয়েছেন যে আসলেই ওর বয়ফ্রেন্ড আছে, নাকি সিরিয়াসলি নেননি, মনে হচ্ছে আপনার সাথে ফান করেছে, কোনটা আসলে? আমি আসলে কোনোটাই শিওর ছিলাম না ভাইয়া। আমি মনে করতেছি ওই ঘটনার কারণে আমার সাথে হয়তো বা ও এই কথাবার্তাগুলো বলতেছে। মানে ওই চাচার সাথে যে ঘটনা হ্যাঁ, ঘটেছে, আচ্ছা। মানে আমার চাচাতো বোন আমার সম্পর্কে বুঝাইছে বা ইয়ে করছে, এই কারণে এই কথাগুলো বলতেছে। মানে আপনি মনে করেছেন যে না, ওর এরকম বয়ফ্রেন্ড কোনো কিছু নাই, হ্যাঁ, আলটিমেটলি হচ্ছে একটা যদি আপনার সন্দেহ কাছ- করতাম বেশি, মানে জোর দিয়ে সন্দেহ করতাম, তাহলে তো আমি সবকিছু ডিটেলস জানতাম, জানার চেষ্টা করতাম। হুম, ওই ধরনের কোনো কিছু করি নাই কিন্তু রাইট। আমি ও বলতেছে কোর্ট ম্যারেজ হয়ে গেছে। কোর্ট ম্যারেজ হয়ে গেছে মানে তোর কি আসলে কি রিলেশন আছে নাকি? ফাইন, এতক্ষণে আপনার মানে আপনি সিরিয়াস হ্যাঁ, আমি সিরিয়াস হচ্ছি। হ্যাঁ, তোমার আমার রিলেশন আছে। তাহলে তুই এগুলো তো ভালো কাজ করস নাই। তখন আমি ডাইরেক্ট বলছি, তুই আমাকে কি টাকা খাওয়ার জন্য আমার সাথে রিলেশন করছিস? তো যে টাকা খাওয়ার জন্য রিলেশন করেই থাকুস তুই, আমাকে এমনি বলতি, আমি তোর পিছনে এমনি টাকা ঢালতাম। রিলেশন করে তো আমার মনটা নষ্ট করে দেওয়ার কোনো দরকার ছিল না। কোর্ট ম্যারেজটা কখন হয়েছে? আমার সাথে রিলেশন করার আগে হয়েছে নাকি আমার সাথে রিলেশন করার পরে হয়েছে? বলে যে তোর সাথে রিলেশন করার আগে হয়েছে। এই কথা বলার সাথে সাথে ভাই আমার মাথা নড়ে গেছে ডাইরেক্ট। মানে আমার মনে হচ্ছে যে আমার পায়ের নিচে আর মাটি নাই, আসমানটা আমার উপর ডাইরেক্ট এসে পড়ছে ভাইয়া। আমি আর সহ্য করতে পারি নাই, ঠাস করে মেরে দিছে ওর নাকে মুখে থাপ্পড় একটা। হুম, থাপ্পড় মারার সাথে সাথে বলতেছে তোর হাজব্যান্ডের নাম্বার দে। তখন আর বয়ফ্রেন্ড বলতেছি না, তোর হাজব্যান্ডের নাম্বার দে, আমি এখনই কথা বলবো তোর হাজব্যান্ডের, সব কিছু জানাবো আমি এই ব্যাপারে। বলছে না, আমি হাজব্যান্ডের নাম্বার দিব না। তো অনেক জোরাজোরি করলাম, হাজব্যান্ডের নাম্বার দিন। আমি বলছি ঠিক আছে, তোর হাজব্যান্ডের নাম্বার আমি কালেক্ট করবো যে কোনোভাবে হোক, আমি সব কিছু জানাবো। তো তমাল এগুলো করিস না, আর তুই আমাকে থাপ্পড় মেরে ভালো কাজ করিস নাই, এর ফল তুই পাবি। এই কথা বলে ওরে আমি আবার বাসায় পৌঁছাই দিই। চলে এসে ফেসবুক ওর প্রোফাইল সম্পূর্ণটা ঘাটছি। তো কমেন্টসে গেলে বুঝে যায় ভাইয়া কে বয়ফ্রেন্ড কে ফ্রেন্ড। ওকে। ঠিক আছে, তো আমি ওখান থেকে আইডিয়া করে ইয়াটা নিছি, নিয়ে দেখলাম যে একটা আমার সঠিক খেয়াল নাই, কি একটা ম্যানচেস্টার কি জানি একটা নাম ছিল ফেসবুক আইডিটার, মানে ছেলেটার। তো ঢুকলাম, ঢুকার পরে ওরা আমি SMS করলাম, ওর ফ্রেন্ড সার্কেল সবাই SMS করলাম যে ওই এই ইয়ার আমার নাম্বারটা চাই, এই আইডির ছেলেটার নাম্বার আমার চাই। কোন আইডি ছিল, ওই যে ম্যানচেস্টার, যেটা আপনি মনে করতে ম্যানচেস্টার কি একটা জানি, আমার সঠিক খেয়াল নাই ভাই। আচ্ছা যাই হোক, ওকে। তো বলতেছে যে কেন? আমি বলছি আমি ওর সাথে কথা বলবো। ও মানে ওর ফ্রেন্ড সার্কেল মনে হয় ওকে বলছে, ও আমাকে ফোন দিছে, আমার নাম্বার কিন্তু ওকে সেন্ড করে দিছি। ও আপনার নাম্বারটা আগে ভাগে দিয়ে হ্যাঁ, আমি রেখেছেন। ওকে সেন্ড করে দিছি। ওকে। ও আমাকে ফোন করছে, ফোন করার সাথে সাথে আমি বলছি তো আপনি কে? যে আপনি আমাকে খুঁজতেছেন, আমাকে আপনার নাম সুমিত। আমাকে আপনি কি এনির হাজব্যান্ড? কোন এনি? আমাকে মৌমিতা দত্ত এনি। ও আচ্ছা মৌ। আমি বলি জি, আপনি কি নামে রাখেন আমি জানি না, আমি এনি নামে চিনি ওকে। আচ্ছা যাই হোক, ওর হাজব্যান্ড নাকি? হ্যাঁ, আমি ওর হাজব্যান্ড। আচ্ছা আপনার ওয়াইফ যে প্রতারক সেটা কি জানেন আপনি? মানে ডিরেক্টলি ভাবে বললেন নাকি আগে কোয়েরি করেছেন কোনো, যে বিয়ে করেছেন কবে, কি হলো? না না না, ও একদম প্রথমেই? প্রথমে ও তো বলতেছে ওয়াইফ, আচ্ছা, ও তো স্বীকার করেছে। ও স্বীকার করছে। তাই বলছি আপনার ওয়াইফ যে প্রতারক সেটা জানেন? কিভাবে প্রতারক হলো? যে এরকম এরকম আমার সাথে তোর রিলেশন, কয় মাসের রিলেশন? আপনার পরিচয় জানতে চাইনি? হ্যাঁ, আপনি আপনি কি কি বলেছেন? ফেসবুক ঘাটটা দিলে এমনি পাচ্ছে, আচ্ছা। সব তো রিয়েল দেওয়া। তো আমি বলতেছি আমি এরকম এই জায়গার তমাল বলতেছি, এরকম সব কিছু ওকে বললাম। ও আমার তো বিশ্বাস করতেছে না ভাইয়া, সে ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না এটা। ও আমার সাথে এর ধরনের কাজ করতেই পারে না, অন্ধ বিশ্বাস যাকে বলে ওয়াইফের প্রতি। যাই হোক, তো আমি ওকে একটা ছবি পাঠাই, যে ছবিটা আমি আপনাকে ওই যে আমার ফাইলটা দিছি যে ওই ফাইলে আছে, আমি ওর আর দেখেছি। আমার একটা সেলফি। এখানে একটু বলে রাখি প্রিয় শ্রোতা, উনি আমাকে ওনার এই যাবৎকালের এই ঘটনার প্রেক্ষাপটে, চেহারাটা আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে, সেই ঘটনার প্রেক্ষাপটে উনি আমাকে যাবতীয় কাগজপত্র জমা দিয়েছে। আমার কাছে যেটা প্রাসঙ্গিক মনে হবে সেটা আমি ভিডিও শেষে গিয়ে আপনাদেরকে দেব। ওকে, বলেন। তারপর? ওর সাথে কিন্তু আমার একটাই ছবি তোলা, ওই ছবিটা Selfie। আছে ওখানে? হ্যাঁ, আর কোনো ছবি তুলি না, কিন্তু ওর সিঙ্গেল অনেক ছবি ছিল আমার কাছে। ঠিক আছে, তো ওগুলো তো আর দিই নাই, কারণ ওগুলো দিলে তো বিশ্বাস না করতে পারে। তো সিএনজিতে যাওয়ার কারণটা কি এটাই ছিল, যাতে করে কেউ দেখতে না পারে, পাবলিক জি বাসে ভাই, বা ওটাতে অন্য আমি কোথাও আসতেছি। মুভ করে ফেললে? হ্যাঁ, আমি আপনাকে মনে করিয়ে দিলাম একটু। হ্যাঁ, তারপর? আমার মনে আছে। হ্যাঁ। তো ও আমার কথা বিশ্বাস করে না, ছবিটা পাঠানোর সাথে সাথে ওদিকে বমি করতেছে, আমি ফোনে শুনতেছি ও বমি করতেছে, মানে ও মাথাটা ঘুরে বমি করতেছে। ও ইয়া করার পরে তো আর টিয়া করে নাই, আমি আর ফোনটা দিনে ওর লাইন কেটে দিছে। তো এর মধ্যে আমি বুঝতে পারলাম যে ও কেন সিএনজি ছাড়া ওর অন্য কিছু চড়তো না।
কারণ প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রায় ছাত্রছাত্রী মানে মুরাদপুরের আশেপাশে আছে, সেই কারণে ও সবসময় সিএনজিতেই উঠতো আমার নিয়ে। আচ্ছা, সিএনজি ছাড়া রিক্সাতে উঠতো না। ঠিক আছে, এই কারণটা আমি পরে অ্যানালাইজ করলাম যে এই জন্যই ও ওই কাজটা করতো আমার সাথে। মানে বাইরে চলাফেরার সময় তো উনি হিজাব পড়তেন? হিসাব না, মার্কস, হিন্দু, ও তো হিন্দু। আচ্ছা, তো মানে মাস্ক করতো, জাস্ট ছোট একটা করে মাস্ক দিয়ে দিত আর ওড়নাটা ভালো করে পেঁচা নিত। পরের দিন ভাই আমাকে ফোন দে, কে ফোন দে? সুমিত ফোন দিয়ে আমাকে, সুমিত মানে ওর কোর্টের ম্যারেজ করা হ্যাঁ, হাজবেন্ড? সুমিত ধর ওর পুরো নাম আর কি। সুমিত ধর, হ্যাঁ। জি, ওকে ফোন দিয়ে প্রথমেই গালাগালি শুরু। আপনাকে? জি, এত বিশ্রী গালাগালি যেটা আমি এখানে বলতে যাচ্ছি না। হ্যাঁ। খুব বাজে ভাষায় আমার গালাগালি করে বলে যে তুই আমার ওয়াইফকে মারছোস, এই করছোস, সেই করছোস, তোর জীবন আমি শেষ করে দিব, তোর এই চেহারা রাখবো না আমি। তো আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করি শান্তভাবে। তো ওরে যখন বুঝতেছেন আমাকে তুই জাভাইজ করিস করে আমি লাইনটা কাটে দিছি। এর মধ্যে ওর মেনির ওকে ফ্যামিলি কি বলেছে? হ্যাঁ? ওকে আনি কি বলে ম্যানেজ করেছে যাতে ও রিয়াক্ট করলে এরকম? সেটা আমি জানি না ভাইয়া, সেটা আপনি জানেন না? সেটা তো আমার যারা জানা কোনোভাবে সম্ভব না, কারণ আচ্ছা। ও ওকে কি দিয়ে ব্রেন ওয়াশ করছে সেটা তো আমি জানি না। ঠিক আচ্ছা। আছে না, আমি ওর ফ্যামিলির মানুষ, আমার মাকে ফোন দিছে, আমার বাবাকে ফোন দিছে, বলছে আমি 5 লাখ থানার এসআই বলতেছি, আমি এনির পিসি, আপনার ছেলে তো এরকম আমার মেয়েকে ডিস্টার্ব করতেছে, কি ছবি নাকি ফেসবুকে ছেড়ে দিবে। এটা কে বলেছে? এনির পিসি যিনি বলতেছে 5 লাখ থানার মানে এটা মিথ্যা ওসি। কথা বলেছে? এই ছবি তো শুধু একটাই, আর তো কোনো ছবিই নেই। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আর ওর সাথে তো আমার কোনো ওরকম কোনো সম্পর্কই হয়নি যে কোনো ছবি থাকবে। ঠিক আছে, তো আমার মা বলতেছে আচ্ছা ঠিক আছে, আমার ঘরও মেয়ে আছে, আপনার মেয়েও, আচ্ছা যাই হোক আপনারা এখানে মীমাংসা করে ফেলেন, আমার ছেলের কখনোই আপনাদেরকে ফোন দিবে না, আর আপনার মেয়েকেও আমার ছেলে যাতে ফোন না দেয়, ছেলেকে যাতে ফোন না দেয়। না, কিন্তু কোর্ট ম্যারেজ হয়েছে বিষয়টা কি গোপন ছিল? আপনার এই ঘটনার পরে কি বিষয়টা ফ্ল্যাশ পেলো, নাকি তার আগেই ওনার ফ্যামিলি জানতো, মানে না, অ্যানির ফ্যামিলি জানতো বা সুমিতের জানতো ফ্যামিলি না জানতো? মনে হয় আমার যতদূর। এই বিষয়ে আপনি তেমন কিছু জানেন না? না, আমি এই বিষয়ে কোনো কিছু জানি না। ওকে, তারপর কি হলো? যাক, এরকম করার পরে আমি আবার মাঝখানে 2-1 বার আমার ভাইয়া মনটার ভিতরে খুব লাগতেছিল, আমি খুব জিনিসটাকে ভালো করলাম, ওর হাজবেন্ডকে জানাই, আচ্ছা ঠিক আছে আমি ওকে ফোন দিয়ে সবকিছু মিটমাট করি। আমি পার্সোনালি মিটমাট করতে চাইছিলাম, ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, ফোন ধরে গালাগালি করে ভাইয়া। আমার কোশ্চেনটা হচ্ছে যে অ্যানি আপনার দুঃসম্পর্কের আত্মীয় হয়, আচ্ছা সো এরকম একটা ঘটনা আপনার সঙ্গে ঘটিয়েছে আচ্ছা, এবং আপনি সেটা জানতেও পেরেছেন। জি এটা নিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে, তুলকালাম হয়ে যাচ্ছে, এবং আপনার যে কোনোভাবেই হোক আগ্রহ ছিল যে সে যেটা বলছে তার হাজবেন্ড, যাকে তিনি কোর্ট ম্যারেজ করেছেন, হ্যাঁ তার সাথে আপনি যোগাযোগ করে অ্যানির ব্যাপারটা আপনি জানাবেন। হ্যাঁ, তো ইন দ্য মিন টাইম যেহেতু উনি আপনার আত্মীয় সম্পর্কেরই হয়, আপনি তো আপনার বোনের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক না কেন খোঁজ খবর নিতে পারতেন যে ওর ফ্যামিলিতে আসলে জানে কিনা বিষয়টা, বা আসলেই ও এরকম স্টেপ নিয়েছে কিনা, সেটা কি আপনি করেছিলেন? না এটা আমি প্রয়োজন মনে করিনি আসলে। মানে আপনি নিজে থেকে এটার কোনো প্রয়োজন মনে করেননি যে ও যেটা বলছে সেটা আসলে কতটুকু সত্যের একটু যাচাই করে দেখা দরকার? না, এই ধরনের কোনো কিছুই আমি করিনি আর কি, প্রয়োজনই মনে করেন? প্রয়োজনই মনে করি। ওকে, তারপর? তো ওখানে কার ভালো লাগে ভাই ফোন দিলেই গালাগালি শুনতে, তা আমি আর ফোন ধরতাম না। এখানে চ্যাপ্টার ক্লোজ। ঠিক আছে, এনি চ্যাপ্টার কিন্তু এখানেই ক্লোজ। আচ্ছা যাই হোক, 4-5 মাস পরে বিভিন্ন মেয়েদের আইডি থেকে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট আসা শুরু করে। এগুলো এত সুন্দর মেয়ে ভাইয়া, মানে আমি বলে বুঝতে পারবো না। তো আমার একটু খটকা লাগে, কী রে ঘটনা কি, বাংলাদেশে কি আর কোনো ছেলে নাই, সব সুন্দর মেয়েরা দিকে আমার পিছনে পড়ে গেছে কেন? তো আমি এগুলোকে ব্লক করে দিতাম, আনফ্রেন্ড করতাম, বা এগুলো করতাম, ইগনোর করতাম আর কি। এভাবে যখন হচ্ছে না, এনি কিন্তু জানে আমি কিসে ইমোশনাল হয়ে যাই। একটা আইডি খুলে প্রজাপতির ডানা, হ্যাঁ, আইডিটা খুলে আমাকে মেসেজ করে, আমি তো রিপ্লাই দিই না। এটা তো ফেক আইডি, নাম শুনেই বোঝা যায়। হ্যাঁ, ফেক আইডি, আমি করি না কোনো, মানে রেসপন্স করি না ও যখন এসএমএস করে। এরকম প্রায় 7 10 দিন 15 দিন 20 দিন 1 মাস হয়ে গেছে ভাই, শুধু আমাকে এসএমএসই করে, মানে এমনি হাই হ্যালো। তুমি কিরিট কে দেখতে হবে, তো এতদিন ধরে এসএমএস করতেছে আমার, এটা কে? এটা আমার নিশ্চয়ই আমার কোনো পরিচিত মানুষ, আসলে দুষ্টামি করতেছে। অনেকে করে না ফ্রেন্ড সার্কেলের ভিতরে। আইডিতে কি কোনো মেয়ের ছবি ছিল নাকি প্রজাপতির ছবি ছিল? না, তাহলে কোনো শুধু একটা মানে মনে হয় একটা প্রজাপতির ছবি ছিল শুধু, আচ্ছা, আর কোনো কিছুই ছিল না। তাই মনে করছে আমার কোনো ফ্রেন্ড সার্কেল, ছেলে হোক মেয়ে হোক, আমার সাথে দুষ্টামি করতেছে। ওকে, তো আমি রিপ্লাই দেই, হ্যাঁ হাই, কি বলতেছেন, আমি আপনাকে চিনি, আপনি স্বপ্ন তোমার না? যে আপনি স্বপ্ন তোমার বলতেছেন, এটা তো আমার ফেসবুক প্রোফাইল নেম, এটা তো আপনি জানার কোথায়? ঠিক আছে, আমার পুরো নাম কি? যে আপনার পুরো নাম হচ্ছে তমাল চন্দ্র দে। তখন আমি বুঝতে পারি যে এটা আমার পরিচিত। আচ্ছা, ঠিক আছে, কিন্তু কে সে আপনি সেটা জানেন? জানি না।
তো আমি অনেক দিন জাস্ট মনে করেন যে প্রতিদিনই কথা হইতো রাত 12টার পরে 10 থেকে 15 মিনিট। মানে ফেসবুকে কথা? হ্যাঁ, জাস্ট মেসেজে 10 থেকে 15 মিনিট, কিন্তু প্রতিদিন রাত 12টার পরে কথা হতো। তো ঠিক আছে, তো আমাকে বলতো যে আমার বাবা খুব অসুস্থ, আমি একা মেয়ে মানুষ। আপনি বের করার চেষ্টা করেননি যে যেহেতু আপনাকে চেনে এই মেয়েটাকে? হ্যাঁ, আমি বের করার চেষ্টা করছি, কিন্তু বলছে যে যেদিন দেখা হবে সেদিনে আমাকে চিনবে, আমি তোমার পরিচিত। তো আপনার সন্দেহ হয়নি এটা অ্যানিও হতে পারে? না ভাইয়া, 1.5 বছর পর, 1.5 বছর পর মানে? মানে ঘটনাটার প্রায় মনে করেন যে 4-5 মাস পর থেকে মনে করেন যে আমার SMS দেওয়া শুরু করছে। তো হ্যাঁ। আমি প্রায় 1 মাস 1.5 মাসের মতো আমি কোনো করি নাই। হ্যাঁ, তখন কথা বলতে 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 আরো 2-3 মাসের উপরে গেছে। মানে এই সময়টা আপনি যেটা বলতে চাচ্ছেন যে এর মধ্যে 1 বছর বা 1.5 বছর সময় অতিক্রান্ত হয়ে গেছে। হয়ে গেছে। সো আপনার ঠিক আছে। মধ্যে অ্যানিটাও ওইভাবে আর নেই? না আচ্ছা। ভাই, আমি মুছে ফেলছি আমার জীবন থেকে একদম এনি নামটা। ওকে। ঠিক আছে, তো ও প্রায় আমার সাথে কিন্তু 8 মাস কথা বলে ভাইয়া, 7 থেকে 8 মাস হুম, ওই প্রোফাইলটা। মানে আপনি সন্দেহ করেননি যেটা অ্যানি না, হতে পারে? আমি সন্দেহ করি নাই, আমি মনে করছি আমার মার আত্মীয় নয়, আমার বাবার কোনো আত্মীয়। হুম, ঠিক আছে, পরিচিত কোনো কি হবে না, হয়তো আমার ফ্রেন্ড সার্কেল, নাহলে আমার এত ডিটেলস জানে কেন, আমরা সিলেট ছিলাম, এই ছিলাম, এটা ছিলাম, সবকিছু বলতেছে আমাকে। তো বলছে, আপনার একটা ছবি দেন। তো একটা ছবি দিছে ভাইয়া, ছবিটা দেখে আমি চিনতেছি না, আমার মাকেও দেখালাম, সরি আমার মাকে দেখায় নাই, আমার বোনকে দেখাইছে। তো আমার বোনও চিনতেছে না, আমি বলছি, না তো চিনতেছি না দাদা। তো আমি বলছি, আপনি কে? আমি যে আমি আপনাকে চিনি, আচ্ছা যাই হোক, আমি আমার ফ্রেন্ড হতে চাই। তো এর মধ্যে কিন্তু আমাকে ইমোশনালি করতো কি, মানে আমার বাবা খুব অসুস্থ। মানে ছবিটা আসল ছবি ছিল না, ফেক ছবি? ফেক ছবি ছিল, হুম। আসল ছবি তো তো দিবেই না কখনো। হুম। তো আমার বাবা খুব অসুস্থ, আমার বাবা হার্টের রোগী, আমি 2-3 বার ইন্ডিয়াতে নিয়ে গেছি, খুব কষ্ট করে টিউশনি করে আমি ফ্যামিলি চালাই। এগুলো শুনে ভাই আমি নরম হয়ে গেছি, যে আজকালকার যুগে একটা ছেলে তার বাবা মাকে দেখে না, সেই জায়গায় একটা মেয়ে তার বাবা মার জন্য এত কিছু করতেছে। তো এগুলো শুনে আমার মানে খুব খারাপ লাগতো। তাই আমি ওকে বলতাম, ঠিক আছে, কখনো যদি কোনো প্রয়োজন হয় আমি আমার নাম্বার দিয়ে রাখলাম, আমাকে টেক্সট করবা বা আমাকে ফোন দিবা ডাইরেক্ট, আমি যথাসাধ্য পারি চেষ্টা করব তোমাকে হেল্প করার। হুম। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিব। আচ্ছা যাই হোক, তো এর মধ্যে 1 মাস কথা হয় না ভাইয়া, টানা হুম। 1 মাস। ওর কোনো নাই, আমিও ওই দিন থেকে, ও দিচ্ছে না যখন আমি কেন দিব, আমি 2-একটা হাই হ্যালো দিয়ে দেখে দিয়ে কোনো নাই। তো 1 মাস পরে আমাকে SMS করে, 2017 সালের মেবি ওটা 9 তারিখ কিংবা 8 তারিখ ফেব্রুয়ারির, হুম। SMS করে যে তোমার সাথে আমি দেখা করতে চাই। ওকে। আমি বলছি ঠিক আছে, দেখা করবো, কোনো সমস্যা নাই, যে এরকম এরকম জায়গায় আসতে হবে। আমি কোথায়? সালাউদ্দিন কাদের চৌধুরীর পাহাড়ের এই সাইডে একটা জায়গা আছে, সেটা হচ্ছে গনি বেকারি, চিটংয়ে গনি বেকারি, ওখানে আসতে হবে। আমি বলছি গনি বেকারি, ওখানে তো জায়গা, নীরব জায়গা, ওখানে কেন যাব? যে না আসলে আমার গনি বেকারির ওখানে সাইডে একজন বেকারির ওখানে আমার কাকা একজন মানে চাকরি করে, জব করে, দেখলে সমস্যা হতে পারে। আপনি এক কাজ করেন, আপনি গনি বেকারি থেকে একটু উপরে যান, সালাউদ্দিন কাদের চৌধুরীর একটা গেট আছে, ও গেটের ওখানে চলে যান। হুম। সরি। তো আচ্ছা ঠিক আছে, তো আমাকে ওখানে আবার নির্জন জায়গা, মানে 1-2টা ওই কার যায় বা সিএনজি যায়, ঠিক আছে। তো ওখানে আমাকে দাঁড় করে রাখে, চ্যাট করতেছে, আমি আসতেছি, এই যে রিক্সা নিচ্ছি, এই আপনি কোথায়, আপনার একটা ছবি দেন, আপনার ওই জায়গাটার একটা ছবি দেন। তো আমি আমার ছবি দিয়ে ওই জায়গাটার একটা ছবি দিছি আর কি, ছবি তুলে পাঠাই দিছে ওর আইডিতে। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান আমি আসতেছি। তো এরকম করে আমাকে কিন্তু চ্যাটের ব্যস্ত রাখছে। আর আমরা ভাইয়া অন্ধকারে যখন মোবাইলটা টিপি, আমাদের চোখটা এমনি সাধারণত থেকে একটু বড় হয়ে যায় যখন আমরা মোবাইলের টিপি আর কি, মোবাইল যখন ইউজ করি অন্ধকারে। তো আমি মোবাইল ইউজ করতেছি, করতেছি, তো আজান পড়ে, ঠিক 6:30টার পরের কাহিনী আর কি। আজান পড়ার সাথে ওখানে একটা সিকিউরিটি গার্ড ছিল, ওখানে একটা নতুন বিল্ডিং হচ্ছিল, কুসুম কুমারে একটা নতুন স্কুল হচ্ছিল আর কি, নতুন বিল্ডিং। তো সিকিউরিটি গার্ডটা চলে যায় ওখান থেকে, সিকিউরিটি গার্ডটা কিন্তু আমাকে দেখতেছে আমি যেখানে দাঁড়িয়েছি। চলে যাওয়ার পরেই যে কই আপনি, এতক্ষণ ধরে আমি দাঁড়িয়েছি, আসতেছি বলেই 2-3 মিনিট পরে ভাইয়া
ছাপ করে একটা গরম মুখের মধ্যে এসে লাগে। তো 2-3 সেকেন্ড আমি কিছু বুঝিনি, কিরে আমার মুখে গরম চা বা পানি কেমন দিল। এরপরে শুরু হয় মানে যন্ত্রণাটা কেমন মানে, আচ্ছা যাই হোক, এটা এসিডটা যখন মারে তখন ও একটা কথা বলে, এনির সাথে প্রেম করার মজা বুঝ। এসিডটা মারার সাথে সাথে আমার এই ডান চোখটা সাথে সাথে নষ্ট হয়ে গেছে ভাই, সাথে ড্যামেজ। বাম চোখে হালকা করে উপর করে তাকায় দেখলাম সুমিত একটা চেক শার্ট পরা দৌড়ে চলে যাচ্ছে, মানে দৌড় দিয়ে মানে ডান দিক থেকে এসে বাম দিকে দৌড় দিয়ে চলে যাচ্ছে। কিন্তু সুমিতকে আপনি তখন তো দেখেন নাই, এর আগে দেখেছেন কোথাও? দেখছি, ছবিতে দেখছি না, ও, ছবিতে ফেসবুকে। দেখেছেন, right? এটাই চলে গেছে দূরে। মানে আমার তো জ্বালা পড়া শুরু, আমি তো আর চোখে দেখতেছি না ভাইয়া, মানে অবস্থা খারাপ। সারা তিনটা, একটা শার্ট টি শার্ট পরছি, টি শার্টের নিচে না, টি শার্টের উপর একটা সোয়েটার, নিচে একটা শার্ট, এর নিচে টি শার্ট, এর নিচে একটা মানে চিকন একটা গেঞ্জি পরছে, বগল কাট গেঞ্জি। মানে শীতের দিন ছিল, ফেব্রুয়ারি মাস। সব কিছু ভাই ছিঁড়ে খুলে ফেলে দিছি ভাই আমি, মানে গলে শরীরে লেগে যাচ্ছিল। কি করতেছিলেন আপনি ওই সময়টাতে? কোনো শাউট করা যেহেতু আশেপাশে কোনো মানে লোকজন নেই। চিৎকার করতেছে ভাই, কি আমি মাটিতে গড়াগড়ি খাচ্ছি। মানে প্রায় 45 মিনিট আমি মাটিতে গড়াগড়ি খাচ্ছি। এসিডের যন্ত্রণাটা কেমন আমি আপনাকে জাস্ট একটা ইয়ে দিই। আমরা মেসের কাঠি নিব, নিয়ে মেসটা মারবো, আগুন হাত সাথে সাথে আঙ্গুলে লাগাবো। যে যন্ত্রণা করে না, এর 10 গুণ যন্ত্রণা ও, এসিডের যন্ত্রণা। এটা আপনি সাধারণ মানুষের বোঝার জন্য বললেন, বাট অ্যাসিড দিয়ে আমি কিছু কাজ দেখেছি। যেমন এই যে আপনাদের উদাহরণটা দিলে সবাই বুঝবেন, সেটা হলো যে আমরা যখন কক্সবাজারে যাই, ওই যে বিভিন্ন শামুক পাওয়া যায় না, শামুকে কিন্তু নাম লেখে, অনেকেই খুব শখ করে নিয়ে আসে। ওই নামটা লেখা হয় কোনো একটা বিশেষ পেইন্ট দিয়ে, তারপরে ওই শামুকটাকে অ্যাসিডের মধ্যে চুবানো হয়। তো অ্যাসিডের যেটা কাজটা, সেটা হলো যে ওই নামটা ওটা ক্ষয় যায় না, এছাড়া পুরো শামুকটাই ক্ষয় যায়। 2-3 বার চুবালেই পুরো শামুকটা ক্ষয় যায়, আর ওই নামের জায়গাটা একটু উঁচু হয়ে থাকে। রাইট। কি ভয়ঙ্কর হতে পারে যে একটা অ্যাসিড একটা শামুককে সে মুহূর্তের মধ্যে ক্ষয় করে ফেলতেছে। আর এইরকম একটা জিনিস মানুষের নরম মাংসের উপর পড়া, আল্লাহ মাফ করো, মানুষ কতটা নির্দয় হলে কত করতে পারে। তারপর জি ভাইয়া, আশেপাশে আমি চিৎকার করতেছি, মানে যন্ত্রণায়, মানে একটা গরু জবাই করলে বা মুরগিকে জবাই করলে যেরকম ধরপড়ায় না, ওরকম রাস্তায় পুরো আমি ধরপড়াইছি ভাইয়া। প্রায় 40 থেকে 45 মিনিট। এর মধ্যে আমার চোখের আর কোনো আলোই নাই, অন্ধকার হয়ে গেছে। কেউ ছিল না ওই সময়টাতে? কেউ আসছে না? কেউ ধরে নাই ভাইয়া আমাকে। অনেক মানুষ ছিল আশেপাশে দাঁড়ায় ইয়া করছে, কেউ ধরতেছে না। তো ভাইয়া আমি পানি করে চিল্লাচ্ছি, কয় যে একজন উঠে বলতেছে পানি দিয়েন না, এটা গাম এসিড মনে হয়, পানি দিলে ক্ষতি হবে। তো এসিডের মেইন ইয়া হচ্ছে তো পানি, হ্যাঁ ঠিক না? তো যত পরিমাণ পানি দেওয়া যায় মুহূর্তে পানি করতেছে, কেউ দেয় না। এর মধ্যে ভাই আমার ঠোঁট মুখ পুরে মানে ফুলে একদম ঢোল হয়ে গেছে মুখ। আমার আবার সারা শরীরে আমি খুব রূপার জিনিস পড়তে পছন্দ করতাম। রূপার আংটি ছিল, ব্রেসলেট ছিল, গলার চেন ছিল, সব দিকে চামড়ার ভিতরে ভেদ করে লেগে যাচ্ছে আমার। এই যে হাতে, এখানে আপনারা যারা লাইভ দেখতে পাবেন, এই যে এখানে ব্রেসলেটের দাগ, এগুলো আংটির দাগ, মানে এগুলো খুলে আমি ফেলে দিছি। শুধু শরীরে কিছু ছিল না, শুধু উদলাগায় আমি পড়ে রয়েছি, মাটিতে গড়াগড়ি খাচ্ছি। ঠিক আছে, তো যন্ত্রণা তো আর কোনোভাবে কমতেছে না। সেন্স ছিল, এটা তো আরো ভয়ঙ্কর, মানে সেন্স থাকা অবস্থায় যন্ত্রণা। একটা লোক সেন্সলেস হয়ে গেছেন, সেটা অন্য বিষয়। সেন্স ছিল। পরে তো আমার কাছে যখন টাচ মোবাইল ছিল, আমি তো কেউ কল দিতে পারতেছি না, চোখে দেখতেছি না। তো চিৎকার করে বলতেছি, ভাই কেউ কে আসো, আমার মারে একটা ফোন দাও না। তো কোন মানুষের মনে একটু মনে আমার জন্য মায়া জন্ম হচ্ছে ভাই। আমার চোখ নেই, আমার চোখ দিয়ে পানি চলে আসতেছে। ঠিক আছে, পানি কোন দিক দিয়ে বেরোবে, চোখই তো নাই। কেঁদে বলতেছে, ভাই কেউ কে আছেন, আমার মাকে একটা ফোন দিবেন, আমার তো খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু রক্ষা করেন আপনারা কেউ। তো ভাইয়া ওনার কেমনে জানি হয়তো আমি জুড়ে আমার মার নাম্বারটা বলার সাথে আমার মাকে ফোন দিয়ে সাথে আমার মা শুনতে, তো মাকে বলে না যে আমার অ্যাসিড মারছে, অ্যাক্সিডেন্ট হয়েছে বলে। মা সাথে সেন্সলেস হয়ে যায় মানে ঘরে শোনার সাথে। পরে নিচতলার একজন আন্টি ছিল, 2 তলার, উনি আবার ওই নাম্বারে ফোন দিয়ে বলেছে কি হয়েছে, ওনাকে অ্যাসিড মারছে। এই কথা শোনার সাথে মা তো আর মানে মা কিছুক্ষণ পরে সেন্সলেস হয়ে যাচ্ছে। সেদিন যাচ্ছিল আমার বাবা সিলেট, একটা কারণে, একটা দরকার, একটা জায়গার একটা কারণে সিলেট যাচ্ছিল। সাথে আমার বাবাকে ফোন দিছে, এরকম তোমালকে অ্যাসিড মারছে অমুক জায়গায়। এর মধ্যে আমার মামতো ভাই যে আমাকে নিয়ে ঢাকায় আপনাদের এখানে নিয়ে আসছে, ওকে আমার মা ফোন দিছে, ওর নাম হচ্ছে সৌরভ পোশাক। ফোন দেওয়ার সাথে ও আমাকে ফোন দিছে। তোমার মোবাইলটা যখন প্রাইভেট করতেছে তখন বুঝতে আমার কল আসতেছে,
তখন আমি পকেট থেকে বের করে দেখার চেষ্টা করতেছি ভাই আমি কিছু দেখতেছি না। তখন মানে আন্দাজের উপরে মোবাইলটা ধরছি, ধরে বললাম যে কে, বলতেছে আমি জেগে বলতেছি, মানে আমার ভাইয়ের ডাক নাম হচ্ছে জেকি। তো আমি জেগে বলতেছি দাদা তোমার কি হয়েছে, যে আমি তো এরকম, আমাকে ভাই আমার বাঁচা, আমার তো অ্যাসিড মারছে। তুমি কোন জায়গায় আছো ভাই, দাদা আপনি কোন জায়গায় আছেন? তো আমি এরকম সালাউদ্দিন কাদের চৌধুরীর এখানে আছি। ও সাথে সাথে ওখান থেকে চলে আসে, আমার ছোট মামারাও গাড়ি টাড়ি নিয়ে বের হয়ে আসে। এর মধ্যে ভাই আমার চোখের অবস্থা খুবই খারাপ, আমার ঠোঁটটা পুরে ছাই হয়ে গেছে ডাইরেক্ট, নাকটা পুরে পুরো শক্ত হয়ে গেছে, মানে কেমন বলবো, মানে রডের মতো হয়ে গেছে নাকটা। নাক বলতে কিছুই ছিল না, নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, কথা বলতে তারপরে পারতেছিলাম। এসে কি করলো? জিব্বা টিব্বা পুড়ে গেছে, নিয়ে গেছে মেডিকেল, সাথে সাথে চিরাং মেডিকেল নিয়ে গেছে আমাকে, নিয়ে গিয়ে ওখানে অ্যাডমিট করছে। অ্যাডমিট করার সাথে সাথে বলতেছে আমার চোখের অবস্থা খুব খারাপ, আপনারা ঢাকায় নিয়ে চলে যান। ঢাকায় আগারগাঁও নিয়ে চলে আসছে সাথে সাথে। তখনও কি আপনি যন্ত্রণাটা অনুভব করে যাচ্ছেন? ভাই আমার মানে মানে সেন্সটা তখনও ছিল ভাইয়া, যতক্ষণ আমাকে ইঞ্জেকশন দেয়া নাই সেন্সলেস হওয়ার, ততক্ষণ পর্যন্ত আমার সেন্স ছিল। ততক্ষণ আমার জ্বলতেছে ভাইয়া, জ্বলতেছে শুধু, আমার জ্বলাটা খালি বাড়তেছে আমার, আমি বুঝাতে পারবো না ভাইয়া কেমন কেমন লাগতেছে তখন। আমার কথা বলতে পারতেছিলাম না। তো আমার মামি নাকি আমার তখন তো মানে তখন একটু একটু হুশ, মানে ইঞ্জেকশন মারার পর একটু একটু হুশ আসছে, তখন আমার বড় মামি আমাকে বলতেছে যে কে তোর সাথে এরম করছে, আমি হচ্ছে এনে আমার জীবন শেষ করে দিয়েছে মামি। এই কথা বলে আমি নাই হয়ে গেছে, মানে আর কোনো কিছু বলতে পারি না। সাথে সাথে পরের দিন আমাকে অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকা আগারগাঁও মেডিকেল নিয়ে আসে, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে এসে ওরা 10 দিন রাখে ভাইয়া। 8-9 দিনের দিন আমার মাংসটা পচা শুরু করে ভাইয়া, মুখের মাংস পচার যে একটা কেমন অনুভূতি আমি বুঝিয়ে বলতে পারবো না, এত যে খারাপ একটা মানে অনুভূতি ওটার, এত যে খারাপ একটা মাংস কোন পচা। হাসপাতালে ছিলেন আপনি? জি, কোন হাসপাতালে 10 দিন? ঢাকা আগারগাঁও আগারগাঁও। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। মানে চোখ যেতে সেভ করা যায় সে কারণে জি, ওখানে জি, নেওয়া হয়েছে জি, আগে। জি, জি। কোনো প্রাইভেট ক্লিনিকে তো রাখতেছে না আমাকে, কারণ এটা তো পুলিশ কেস। এটা তো পুলিশ কেস। এই 10-11 দিনের মধ্যে পুলিশ নিয়ে কোনো দৌড়াদৌড়ি, পুলিশ আসে না এরকম কোনো কিছু হয়নি? না, আমাকে তো তখন আমার পুলিশের সাথে আমার কোনো যোগাযোগ, কারণ অবস্থা খুবই খারাপ ছিল আমার। বা 10-11 দিনের মধ্যে কোনো পত্রিকায় রিপোর্ট করা বা কোনো না, কিছু কিচ্ছু না, হয়নি? না, না, কিচ্ছু হয় না। জাস্ট মানে একটু পুলিশ মনে হয় প্রথম মানে একটু জানতে পারছিল যে আমার এরকম ঘটনা হয়েছে। উইথ ডিউ রেসপেক্ট, আমি এখানে সম্মানের সহিত একটা কথা বলতে চাই। আমি বলছি না যে বাংলাদেশে বৈষম্যমূলক বা কোনো কিছু, আমি বলতে চাই যে এরকম একটা ঘটনা যদি কোনো একটা মেয়ের সঙ্গে হতো, আমি প্রথমেই আপনাদেরকে বলে নিয়েছিলাম যে আজকের এই অনুষ্ঠানে খুব ডিফারেন্ট একটা জায়গা থেকে আমি স্টোরিটা প্রচার করছি। এটা আমার জানার দৈন্যতা হতে পারে যে বাংলাদেশে কী পরিমাণ মেল অ্যাসিড ভিকটিম আছেন। আমি জানি না রেশিওটা, বাট ফিমেলদেরকে নিয়ে পত্রপত্রিকায় আমরা হামেশাই নিউজ পড়ি, কিন্তু এই ছেলেটা যখন আমাদেরকে ফোন করে তখন আমার কাছে মনে হচ্ছে যে এরকম ঘটনা কি আসলে ছেলেদের ক্ষেত্রেও ঘটে কিনা। পরবর্তীতে আমি জানতে পারলাম যে এই রেশিওটাও আসলে কম না। আমি জানি না নারীদের ক্ষেত্রে যে ধরনের প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে, সেটা ল এনফোর্সমেন্ট এজেন্সি থেকে শুরু করে পত্রপত্রিকায়, মিডিয়া থেকে শুরু করে, এই ধরনের বিষয়টা ছেলেদের ক্ষেত্রেও হওয়া উচিত। এটা শুধু অ্যাসিড ভিকটিম ক্ষেত্রেই কিন্তু না, আমি যেহেতু আজকে পার্টিকুলারলি অ্যাসিড নিয়েই কথা বলছি, অন্যান্য ক্ষেত্রেও আমরা যখন দেখবো যে একজন নারী যখন নির্যাতিত হয়, যেভাবে তাদেরকে কোঅপারেট করা হয়, এটা খুব প্রশংসাযোগ্য বাংলাদেশে বিভিন্ন জায়গাটা থেকে। ঠিক একইভাবে একটা ছেলেও যখন ওই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে, সেম সাপোর্টটা তার মানুষ হিসেবে পাওয়া উচিত। এবং সেই জায়গাটিতে কোনো ধরনের কোনো বৈষম্য হয়েছে কিনা আজকের এই স্টোরিটা পুরোটাই যখন আমরা শুনবো তখন হয়তো বা বুঝতে পারবো। তো আমি বলতে চাচ্ছিলাম যে এই ঘটনাটা আসলে দেখুন 10-11 দিন হয়ে গেল, কোনো পত্রপত্রিকায় আসলো না, লোকাল কোনো পত্রপত্রিকাতেও না। এবং যেহেতু প্রাইভেট মেডিকেল এটা নেবে না, পাবলিক মেডিকেলে নিয়েছে, সুতরাং খুব খুব স্বাভাবিকভাবে এটা ওই ইন দ্য মিন টাইম পুলিশ তারা ইনভেস্টিগেট হওয়া, যেহেতু এটা একটা প্রাথমিক পর্যায়ে একটা এরকম ঘটনা ঘটে গেলে পুলিশ নিজে থেকেই, হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের সাথে যোগাযোগ করলে পুলিশ নিজে থেকেই যাওয়া, এই বিষয়গুলো আমার কাছে মনে হয়েছে এটা খুব হওয়া উচিত ছিল। আমি জানি না কেন হয়নি। ওকে, তারপর ওখান থেকে মানে 10 দিনের দিন আমাদেরকে ঢাকা পানি ইউনিটে রেফার করে। ঢাকা বার্ন ইউনিটে? তো ঢাকা মেডিকেলে গিয়ে তখন দেখতেছি যে খুবই খারাপ অবস্থা ভাইয়া, ফেসের মানে না ওখানের, ও ঢাকা মেডিকেলের? জি, হ্যাঁ। খুবই খারাপ অবস্থা, মানে থাকার মতো অবস্থা ছিল না, মানে অনেকে আছে ফ্লোরে পড়ে উঠেছে ভাইয়া। তো ওই অবস্থায় কিন্তু আমার বাবা মারা, ওই অবস্থায় কিন্তু আমি ডিসিশন নিচ্ছি ভাইয়া কি করা উচিত কি করা উচিত না, ঠিক আছে, অতটুকু সেন্স ছিল আমার। তো আমি আমার বাবা মাকে বলতেছি যে তুমি, আমার মামা একজন আছে চিরঙে আছে, উনি আবার একটা ক্লিনিকের ম্যানেজার, প্রাইভেট ক্লিনিকের, ওনার সাথে কথা বলবো আগে, ওনার সাথে কথা বলে দেখো কি করা যায়। তো ওনার সাথে কথা বলে দেখলো, উনি বলতেছে ঠিক আছে তুই নিয়ে আয়, সম্পূর্ণ রিস্ক আমার, নিয়ে আয়, আগে আগে মানুষ বাঁচাবো, তারপরে দেখা যাবে পুলিশ টুলিশ সবকিছু। তো
সাথে সাথেই আমার ঢাকায় আমার কিছু বন্ধু বান্ধব ছিল, ওই যাওয়ার পরে ওরা আমাকে গাড়িতে তুলে দিয়ে নিয়ে আসে ইয়াতে। তখন কিন্তু কোনো পুলিশ আমার সাথে দেখা করে নাই ভাইয়া। চিটং আসার পরে মনে করেন যে মেডিকেলে ছিলাম 15 দিন। 15 দিনে আমার ড্রেসিং 15টা হয়। 15টা হওয়ার পরে মানে 15টা ড্রেসিং যে হয়েছে ভাইয়া, মানে এক একটা ড্রেসিং যখন হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা, যখন কটনটা বা তুলোটা মুখে নিয়ে যখন টানটা দিত, তখন আমার প্রাণটা মনে হইতে দিক দিয়ে বের হয়ে গেছে ভাই। এটা বোঝানো যাবে না, এটা যার হয়েছে সে ঠিক আছে। শুধু সেই জানে। মানে কেমন, মানে এটা আমি বলে বুঝতে পারবো না, ঠিক আছে। এটা কোনো মানে কোনো কোনো এই থাকে না যে একটু মেডিসিন দিয়ে জায়গাটাকে অবশ করে নেওয়া, টের পাওয়া যায় না, এরকম কোনো ব্যবস্থা কি আছে নাকি সিস্টেমটা এরকম? না, প্রথম যেটা বড় যেটা হয়েছে মানে মুখের মাংসগুলো প্রথম দিন যেটা প্রথম অপারেশনটা হয়েছে মানে ফেলে দিছে, অ্যানেস্থেসিয়া সেদিন অ্যানেস্থেসিয়া দিছে, এরপরে আর অ্যানেস্থেসিয়া ইউজ করে না, একদম ডিরেক্টলি যেভাবে একদম ডিরেক্টলি ওহো, করতেছে 1 ঘন্টা খানিক 1.5 ঘন্টা। একটা ওগুলো জায়গায় সব কিন্তু আমার মামাই করতেছে, মানে একটা ছোট জায়গায় কেটে গেলে মানে আমরা হাত দিতে দিই না ওইখানে। ওকে না দিতে। আর ওর ফেসটা আপনারা যারা পুরোটাই ইউটিউবে ছিল না। দেখছেন তারা বুঝতে পারবেন যে আসলে ওর সাথে কি হয়েছে। যারা আজকের এই স্টোরিটা যারা শুধু রেডিওতে শুনবেন তারা অনুভব করতে পারবেন না। আমি সরি টু সে, আমি আপনাদেরকে ডেসক্রাইব করে বোঝাতে পারবো না যে ওর অবস্থাটা কি। এটা একটা বিশাল ব্যর্থতা অডিওর, আমি মনে করি অডিওর ভয়ঙ্কর রকমের কিছু স্ট্রেংথ আছে। আমি যেহেতু টেলিভিশন এবং রেডিও দুই জায়গাতেই কাজ করি, আমি আপনাদেরকে বলতে পারি যে রেডিওতে কাজ করি বলেই এই রকমের স্ট্রেংথফুল স্টোরি লাস্ট 9 ইয়ার্সে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। কারণ অনেক মানুষই ফেস দেখাতে চায় না। প্রজাপতির ডানা আইডি থেকে এরকম করে ট্র্যাক করা হয়েছে, সবকিছু উল্লেখ করেন। তো এভিডেন্ট হিসেবে পুলিশের কাছে কি দেন? এই আইডির স্ক্রিনশট বা এরকম কোনো কিছু? এগুলো আমার মোবাইলটাই নিয়ে যায় আর কি, আচ্ছা, সম্পূর্ণ মোবাইলটা নিয়ে যায়। আমি প্রশ্নগুলি কারণই করছি প্রিয় শ্রোতা, আমার হাতে চার্জশিটও এসছে, আমার হাতে ওর মামলার কোর্ট পর্যন্ত যতটুকু হয়েছে যা হয়েছে সব ডকুমেন্টস আমার কাছে এসছে, যেগুলো প্রয়োজন হলে আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, পাসপোর্ট করা হলো, আমাকে চেন্নাই নিয়ে গিয়ে যাওয়া হয়েছে। খুব অবস্থা খারাপ তখন আমার, এমন অবস্থা গেছে ভাইয়া, আমার মুখটা বন্ধ হয়ে গেছে টানা 1.5 থেকে 1.5 মাস 1 মাসের মতো। আমি শুধু নলি দিয়ে পানি খাইছি, জুস, কারণ আমি হা করতে পারতাম না ভাইয়া। শুধু একটু 5D কোনো জায়গা ছিল, একটা আঙ্গুর কত বড় হতে পারে ভাইয়া, ছোট আঙ্গুর কত বড়ই বা হতে পারে, ওই আঙ্গুরটা ঢুকানো যেত না আমার মুখ দিয়ে। আর শুকাই আমি মানে এমন শুকনা হয়ে গেছিলাম ভাইয়া, মানে আমার মনে দেখলে মনে হইতো যে কঙ্কালের উপরে জামা পরাই দিছে, এই এরকম অবস্থা হয়ে গেছিল আমার। না খেতে পারতাম না, ইয়ে করতে পারতাম, যন্ত্রণা তো আছেই, ড্রেসিংয়ের যন্ত্রণা, খোট মারতো। এর মধ্যে পাসপোর্ট করার ইয়া হয়, এর মধ্যে দুইবার একটা দুর্ঘটনা ঘটে। মানে আমাদের ব্রেন থেকে চোখ দিয়ে যে নার্ভটা আসে, ওই নার্ভটা মাঝখানে একটা মানে ফোড়ার মতো হয়ে যায়। ওখান থেকে যখন রক্ত পড়া শুরু করে, মানে কল ছেড়ে দিলে যেরকম করে রক্ত পড়ে না, ওরকম করে রক্ত পড়া শুরু করে, কোনোভাবে আর বন্ধ হতে চায় না ওটা। ও মাই গড। তো একদিন আমি বসে ঘরে চানাচুর খাচ্ছিলাম, হঠাৎ করে দেখি যে হাতের মধ্যে কি পড়তেছে। আমার বোনকে, ছোট বোনকে ডাক দিয়ে বলি যে কি এখানে কি পড়তেছে দেখতো, বলছে রক্ত পড়তে পড়তে ভাইয়া মানে এমন রক্ত পুরো, আমি পুরো একদম লুঙ্গি টুঙ্গি সব ভিজে তখন গিয়ে, ইন্ডিয়া থেকে চলে এসেছেন অলরেডি? না, তখন ইন্ডিয়া যাওয়া হয় নাই। আচ্ছা, পুরো ভিজে গিয়ে একদম সিএনজি টিনজি সব ভিজে গেছে, মানে আর 4 থেকে 5 মিনিট রক্ত গেলে আমি বাঁচানো যেত না আর কি। এরকম ঘটনা কিন্তু 2বার ঘটছে। আচ্ছা, তো দেখতেছে আমার কন্ডিশন খুবই খারাপ। তো সাথে সাথে মানে পাসপোর্ট হওয়ার পরে ডাবল প্লেন ভাড়া দিয়ে আমাকে চেন্নাই নিয়ে গেছে। তো চেন্নাই নিয়ে গিয়ে যখন ডাক্তাররা আমার মুখটা খুলছে, খোলার সাথে সাথে ডাক্তার দেখে আমাকে দৌড় দিছে পুরো ফুল মেডিকেল টিম নিয়ে আসার জন্য। ফুল মেডিকেল টিম নিয়ে আসে বলতেছে এই ছেলে, মানে জিজ্ঞেস করতে এই ঘটনাটা হচ্ছে কয় মাস হয়েছে, আমি হচ্ছে 2 মাস। এই ছেলে 2 মাস ধরে বেঁচে আছে কিভাবে? এটা তো বাঁচার কথা না, এটা যে কন্ডিশন এটা তো বাঁচার কথা না। এটা কিভাবে বেঁচে আছে? এ তো অনেক মনের জোরের কারণে বেঁচে আছে এই ছেলে। সাথে সাথে আমাকে এডমিট করে আপনার মনে করেন মেডিকেল ভালো কেবিনে ঢোকায়। ওরা আবার আমাদেরকে অনেক হেল্প করে ভাইয়া, আর্থিকভাবে অনেক হেল্প করে। মানে যে অপারেশন আপনার মনে করেন যে 1,35,000 টাকা, সে অপারেশন 80,000 টাকা নিছে। কেবিন ভাড়া হচ্ছে খানা খরচ বাদে 7,500 টাকা, খানা খরচ শুদ্ধ 2,000 টাকা করে নিছে। আমরা 25 দিন ছিলাম মোটমাট। আচ্ছা, তো ইন্ডিয়ার ট্রিটমেন্ট করে ওরা বলতেছে চোখ হবে না। আবার শঙ্কর নেত্রনারায়ণ নিয়ে গেছে চেন্নাই, ওখানে চোখের বড় মেডিকেল, ওখানে নিয়ে গেছে। ওরা আবার বিদেশেও পাঠাইছে আমার রিপোর্ট। আচ্ছা, ওরা বলছে মানে আমার চোখের যে কন্ডিশন,
এখন এই প্রযুক্তি বের হয় নাই যে আমার আচ্ছা। চোখ ঠিক হবে। আদৌ কি কোনোদিন ঠিক হবে কিনা তারও কোনো সিউরিটি নেই। তো আর কি করব, ওখান থেকে নিয়ে চলে আসে। বাবার প্রায় 12 লাখ 12.5 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। হুম। ওখান থেকে চলে আসে, বাংলাদেশ চলে আসে। এর মধ্যে পুলিশে কিন্তু কোনো পদক্ষেপ নেয় নাই ভাইয়া আমার কেসটা নিয়ে। মানে আপনারা মামলা করে তারপরে দেশ হ্যাঁ, ছাড়েন, হ্যাঁ। কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয় কোনো না। কিছুই করে নাই। দেশে আসার পরও পুলিশে এটা বলে ওটা বলে। ইন টাইম কোনো ধরনের পত্রপত্রিকায় আসা, কোনো কিছুই করা? হ্যাঁ, হ্যাঁ, আমি চেন্নাই থেকে আসার পরে তারপরে মানে আস্তে আস্তে শুরু হয়েছে আচ্ছা পত্রপত্রিকা আসা আর কি। আচ্ছা। আমার একটা ভাই হচ্ছে মন্টি চৌধুরী, হ্যাঁ। ও আমার জন্য খুব খাটছে। মানে আমার পত্রপত্রিকায় দৌড়াদৌড়ি, মিটিং মিছিল, সাংবাদিক সম্মেলন সবকিছু করছে, এভরিথিং ও করছে ওকে, আর কি। আমার তখনও কি বাবার- অ্যানিরা মোটামুটি বহাল তবিয়তেই ছিল মামলা করার পরেও? জি, আচ্ছা, তারপর? কোনো অগ্রগতি হয় নাই মামলার। হুম। ঠিক আছে, আমার পুলিশের ওখানে স্টেশনে যাই, দিনের পর দিন আমার বাবা পড়ে রয়েছে, কোনো পাত্তাই দেয় নাই। তারপর যখন হচ্ছে না, দেখতেছে যে না, এটা সাথে সাথে বাবা ডিবিতে, কোর্টের পারমিশনে ডিবিতে ট্রান্সফার করে মামলা? জি। আচ্ছা। তো তখন ছিল ডিসি হাসান আলী মোহাম্মদ শৌকত স্যার। হুম। অত্যন্ত ভালো মানুষ একজন, অনেক হেল্পফুল একটা মানুষ। হুম। তো ওনার কাছে যাওয়ার পরে উনি সঞ্জয় বাবু নামে একজন ডিবি অফিসারের কাছে দেয় কেসটা। উনি প্রায় মাসখানেক ইনভেস্টিগেশন করে। তো করার পরে উনি চলে যায় আবার বিদেশ, কঙ্গোতে। হুম। তখন দায়িত্ব পড়ে রাজেশ বড়ুয়া নামে একজন সিনিয়র ইন্সপেক্টর। উনি এখন কাউন্টার টেররিজমে আছে। আচ্ছা। উনি আমার কেসটা খুব সিরিয়াসলি হ্যান্ডেল করে, এত সিরিয়াসলি হ্যান্ডেল করে যে ওনার পকেট থেকে প্রায় 30-40 হাজার টাকার মতো নিজে খরচ করে। তো উনি প্রায় আসামে আমার ঘটনার 1 বছর পরে ধরা গেছে। 1 বছর পরে? জি, বাংলাদেশে অ্যাসিড ছুড়বেন তো মরবেন, এরকম একটা ব্যাপার আছে। জি, আমরা জানি আইনত ব্যাপারটা মৃত্যুদণ্ড, জি, এবং এটা খুব ভয়ঙ্কর রকম ভাবে হ্যান্ডেল করা হয়, শক্ত হাতে। জি, সেখানে আপনার এরকম একটা ঘটনা 2015 সালে ঘটেছে না? জি। তারপরে 1 বছর, 2017 সালে, 2017 সালে? ফেব্রুয়ারি 10 তারিখ। মানে এই যে মাত্র 2 বছর আগের ঘটনা, হ্যাঁ, সেখানে 1 বছর লেগেছে আসামিকে অ্যারেস্ট করতে। আসামিকে ধরতে অর্ধেক তো সময় খেয়ে ফেলছে পুলিশ। তারপর ডিবিতে যখন আসছে তখন কিন্তু বেশি দিন সময় লাগে না ভাইয়া। আচ্ছা, টিভিতে আসার পর বেশি দিন হ্যাঁ, সময় লাগে বেশি দিন সময় লাগে না। কিন্তু যে রাজেশ- ভদ্রলোকের যেই পুলিশের নাম নিলেন আপনি, যিনি- রাজেশ বড়ুয়া। রাজেশ বড়ুয়া, উনি খুব সিরিয়াসলি নেওয়ার পরে অনেক সিরিয়াসলি নিয়েছে, মানে আচ্ছা। অনেক আন্তরিক উনি। তো উনি কেসটা যখন হ্যান্ডেল করতেছে, তো সবকিছু যখন তদন্ত করে দেখলো, ওদেরকে গিয়ে ঢাকা বাড্ডা, উত্তর বাড্ডা, নতুন বিল্ডিং, একটা বিল্ডিং এ উনি, মানে ওরা হাজব্যান্ড ওয়াইফ থাকতেছিল তখন। হাজব্যান্ডে কি করতো, টিউশনি করতো, আর মেয়েটা একটা ছোট কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করতো। মানে এই সুমিত হচ্ছে ওর হাজবেন্ড। সুমিত হচ্ছে ওর হাজব্যান্ড, সুমিতে টিউশনি করতো, আর ওর ওয়াইফ কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করতো। ওখান থেকে ওরা ধরে নিয়ে আসছে। আমার বাবাও অবশ্য গেছে, আমার বাবার সাথে ওই মন্টি চৌধুরী যে ছেলেটা বলছে আমার জন্য খাটছে, ও গেছিল। ঢাকায় আসছে, ঢাকায় এসে আসামি ধরে নিয়ে গেছে। আসামি ধরে নিয়ে গিয়ে রিমান্ডে নিছে। রিমান্ডে মানে 5 দিনের রিমান্ড চাইছে আর কি, 10 দিনের রিমান্ড চাইছে। আদালত 5 দিন দিয়েছে। 5 দিন। হাজবেন্ড ওয়াইফ দুজনকে ধরেছে? দুজনকেই আচ্ছা। ধরার পরে 5 দিনের রিমান্ডে, ছেলে তো এক ধরনের মনে করেন উকিলই, LLB পাস যেহেতু করছে, আইন সম্পর্কে ভালো আইডিয়া আছে। হ্যাঁ। 4 দিন খুব মারা মারছে ভাইয়া ওরে। হ্যাঁ। আমাকে স্যার বলছে আর কি পার্সোনালি, এত মারা মারছে, সেন্সলেস হয়ে গেছে, জ্ঞান ফিরেছে, ডাক্তার দিয়ে আবার মায়ের, কিন্তু স্বীকার করে না এসিড যে মারছে। কারণ কি, এটার একটা কারণ আছে। কোনো রকম যদি রিমান্ডের টাইমটা যদি ও কাটাই দিতে পারে, তাহলে কেসটা হালকা হয়ে যাবে। 5 দিন কিন্তু মার সহ্য করছে, আর মেয়েটাকে মারতে পারতেছে না। কারণ হচ্ছে কি, মেয়েটা ছিল প্রেগনেন্ট। তো মেয়েটাকে স্যার ইমোশনালি কথাবার্তা বলছে। যখন সুমিতকে দিয়ে হচ্ছে না, তখন মেয়েটার কাছে আসছে, মেয়েটার মাধ্যমে সবকিছু বলছে। তো তোমার বন্ধু ছিল, এই ছিল, দেখো লাইফটা এরকম হয়ে গেছে, কষ্টে আছে। তো এনি কিভাবে জানি না আমি, ভাই আসলে মনটা বলছে জি স্যার, সুমিতই কাজ করছে। তো সুমিতকে গিয়ে বলছে, তোর বউ তো সবকিছু স্বীকার করে দিছে, তুই স্বীকার কর। না, আমি বিশ্বাস করি না। ওদেরকে আবার চোখ বন্ধ করে একজন আরেকজনের সামনে নিয়ে আসছে। নিয়ে আসার পরে বলতেছে যে, তুমি কি সবকিছু স্বীকার করে দিছো? না, এনি বলতেছে যে, আমি সবকিছু বলে দিছি, তুমি স্বীকার করো। তুমি কি সবকিছু স্বীকার করে দিছে? কথা বলে সুমিত নাকি কেঁদে দিছে। তারপরে ওরা করছে, আমার বিরুদ্ধে খুব খারাপ একটা এলিগেশন আনছে ভাইয়া, সুমিত প্লাস এনি দুজনেই। আমি নাকি, মানে পুলিশ আমাকে বলে নাই, এটা আমি পরে জানছি আর কি, কিভাবে জানছি সেটা বলবো। সুমিত বলতেছে, আমি এনিকে জোর করে তুলে নিয়ে গিয়ে, আমার মা বোন জড়িত আছে, তুলে নিয়ে গিয়ে রেপ করছি, সেই কারণে সে আপনার মুখে সেই অ্যাসিড মেরেছে। কারণে আমাকে অ্যাসিড মারছে।
আর আমি ওকে খারাপ খারাপ ভিডিও দেই, ওর বউয়ের ছবি দেই, ও রাতে নাকি ঘুমাতে পারে না। আমার কথা হচ্ছে, আমি এই ধরনের কাজ যখন করতেছি, বাংলাদেশ তো আইন আছে। না না না, ফাইন, সেটা পরের হিসাব। উনি কি বলেছে সেটাই আপনি বলেন। এটা বলেছে, বলার পরে কি হলো? ওই বলার পরে তো ওরা কোর্টেও এই কথা বলছে। হুম। বলার পরে তো আমাকে পুলিশরা কোনো কিছু জানাতে যাচ্ছে না এই ব্যাপারটা। হুম। মানে ও যে এই ধরনের একটা অভিযোগ করছে আমার উপর, হুম। এটা আমাকে জানাতে যাচ্ছে না। পরে আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে পত্রিকায় উঠছে, যখন দৈনিক পূর্বকোণে উঠছে এই খবরটা। মানে তখন ডিটেল উঠেছে জি। যে আপনি এটা করতেন, যে কারণে আপনাকে অ্যাসিড মেরেছে। অ্যাসিড মারছে। এই আচ্ছা। কথা শোনার সাথে আমার ফ্রেন্ডে যখন উঠছে, আমার ভাই আমি তখন সুইসাইড করে ফেলতে চাইছিলাম। এই কাহিনী যখন পেপারে পত্রিকায় আসছে, আমি সুইসাইড করে ফেলতে চাইছিলাম। আমার মা কিভাবে বুঝে আমারে ধরে ফেলছে যে তুই এই ধরনের কাজ করিস না, ওরা যাই বলুক, তুই এই ধরনের কোনো ইয়া করিস না, কারণ তুই এখন যদি আত্মহত্যা করিস তো এইগুলো পাবি না, ওইগুলো পাবি না। তো আমি রাজেশ স্যারকে আমি পার্সোনালি তখন কথা বলছি স্যারের সাথে, যে স্যার আপনি কি তদন্তর ভিতরে এই ধরনের কোনো কিছু পাইছেন যে আমি আমি ওকে রেপ করছি বা ওকে জোর জবরদস্ত করছি, এই ধরনের কোনো কিছু পাইছেন? কয়, আমি যে ওকে ছবি পাঠাইছি এই ধরনের কোনো ইয়া পাইছেন? কয়, না তোমাল, আমি এই ধরনের কোনো কিছু পাই নাই। আমি, স্যার আমি যদি এই ধরনের কাজ করেও থাকতাম, তাহলে বাংলাদেশে তো আইন আছে, আপনারা আছেন, আইন আদালত আছে, ওরা কেন পুলিশের কাছে আসলো না? আমি যখন ছবি পাঠাচ্ছি, আমার আইডি থেকে ছবি পাঠাচ্ছি, অবশ্যই সবকিছু প্রমাণ আছে সুমিতের কাছে। ও চাইলে আমার উপরে মামলা করতে পারতো, করতে পারতো। ও এখন কি করবে, সিএমপিতে পাওয়ার জন্য এই ধরনের একটা অভিযোগ আনছে আর কি। কিন্তু আমরা তদন্তের ভিতরে এই ধরনের কোনো কিছুই পাই নাই। বিষয়টা কি দাঁড়ালো, তার মানে ও স্বীকার করেছে যে ও অ্যাসিড মেরেছে? জি। ওকে, ফাইন, সেটা তো আমরাই বলতে পারি যে প্রথম কথা হচ্ছে আপনি যদি সবকিছু করেই থাকেন, সেটার জন্য সে আইনের দ্বারস্থ হবে, জি। সেটা অন্য হিসাব। জি। কিন্তু সেটার জন্য সে এইভাবে একটা ছেলেকে অ্যাসিড মারতে পারে না, ডেফিনেটলি নট। সেটা তো অবশ্যই সাধারণ মানুষও বলবে। তো তারপরে কি হলো? তারপর ভাইয়া কেস কোর্টে উঠলো। কোর্টে ওঠার পরে আমরা সরকারি উকিল, আমাদের কোর্ট থেকে সরকারি উকিল দিছে। আমি পরে আমরা তো আর কোনো কিছু জানি না, তো 3 মাসের ভিতরে ইনি জামিন পেয়ে যায়। 3 মাসের মধ্যে জামিন পেয়ে যায়? জামিন পেয়ে যায় মানে অ্যানি নিজে পায় আর ওর হাজবেন্ড থেকে যায়? ও হাজবেন্ড থেকে যায়। হ্যাঁ। তো ওর হাজবেন্ডের যখন আমরা এর মধ্যে এনির যখন জামিন পেয়ে গেছে, তখন আমরা উকিল ধরছি। তখন নিজেদের উকিল ধরেছে? হ্যাঁ, পার্সোনালি উকিল ধরছি। উকিল ধরার পরে ও একদিন স্পেশাল একটা ডেট পড়ে, মানে সুমিতের জামিনের জন্য। তো যখন আমাকে জজ দেখে জজ গরম হয়ে বলে যে 5টা যদি মার্ডারও করতো তারপর আমি জামিন দিয়ে দিতাম, কিন্তু এই ছেলের জামিন আমি দিব না। এটা কি ধরনের কাজ করলো, ওরে মেরে ফেলতে পারলো না? এই কাজ করার থেকে ওনার জামিন হবে না, ওর ছেলের জামিন হবে না। যাই হোক, এরকম চলতে থাকে ভাইয়া। তো এর মধ্যে আমাদের উকিলটা কিন্তু মানে এত ভালো পড়ে নাই ভাইয়া, মানে সব চরিত্র তো ভালো না, প্লাস টাকা পয়সা অনেক খেয়ে ফেলছে আমাদের থেকে উকিলটা। আপনাদের কাছ থেকেও টাকা খায়? হ্যাঁ। এরকম ঘটনা ঘটার পরেও? হ্যাঁ, প্রায় 50,000 উপর টাকা খেয়ে ফেলছে উকিল। মানে আপনারা বিচার চাবেন, এর জন্য আপনার উকিলের কাছে এত টাকা দিতে হয়? হ্যাঁ, যখন দেখতেছি যে আমাদের উকিলটা সুবিধার না, কখনো কখনো কিছু বলার থাকে না, শুধু দীর্ঘশ্বাস ছাড়া। টু বি অনেস্ট, ইটস এ ভেরি ভেরি দুঃখজনক পরিস্থিতি জি ভাই। আমাদের দেশের। আমি উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার কোর্ট এবং সম্মানের সত্যি বলি, কারণ কোর্ট নিয়ে কোনো কিছু বলা সেটা আদালত অবমাননার পর্যায়ে পড়ে কিনা আমার জানা নেই। তবে আমি সম্মানের সহিত বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বিচার পাওয়ার জায়গার যে আস্থাটা, বিচার হবে একটা দেশে, এই যে আস্থার জায়গাটা, এটা নিয়ে আমাদের বহুত কাজ করার আছে। সম্মানিত বিচারকগণ যারা আছেন তারাই করবেন নিশ্চিতভাবেই। তবে আমাদের মনে হয় যে 21 শতাব্দীতে আমরা যে পৃথিবীতে বসবাস করি, বা আমরা আজকে উন্নত বিশ্বের কাতারে যেতে চাচ্ছি, সেখানে আসলে যেই ধরনের বিচার ব্যবস্থার মধ্যে আমাদের নাগরিক অধিকারের জায়গাটি সুনিশ্চিত হওয়া দরকার, সেই জায়গাটা আরও অনেক বেশি উন্নতি করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত অভিমত। যাই হোক, বলেন তারপর। 11 মাস পরে সুমিতের জামিন হয়ে যায়। সুমিতের যখন জামিন হয় তখন আমরা জানি না, ডিসেম্বরে কোর্ট বন্ধ থাকে 1 মাসের জন্য, সেই সময়ে ওর জামিন হয়ে যায়। এর আগে জামিন হয়ে যায়, আমরা কিছু জানি না, কোনো কিছু জানতে পারি না। পরে যখন আমাদের হিয়ারিং করে, কোর্ট হিয়ারিং পরে, তো আমরা জানতে পারি যে সুমিতের জামিন হয়ে গেছে। ইন দ্য মিন টাইম কি আপনাদের চার্জশিট হয়ে যায়? চার্জশিট হয়ে যায়। চার্জশিট কি ওর জামিনের আগে হয় না জামিনের পরে হয়? জামিনের আগে হয়। তা আপনার সুমিতের কথা জামিনের আগে হয়, এনির জামিনের পরে হয়। সুমিতের জামিনের আগে চার্জশিট হয়ে গেছে, এবং চার্জশিট তো আমি দেখেছি, জি। সেখানে স্পষ্ট ভাষায় ওরা হচ্ছে নন সেন্ট আপ, মানে হচ্ছে ওরা দুজনই আসামি। জি। ওখানে উল্লেখ করা আছে যে প্রজাপতির ডানা যে আইডি, যে কথাগুলো আপনি বললেন, সেখানে বিস্তারিত কথা বলা আছে। জি। তারপরেও ওর জামিন হয়ে যায়? জামিন হয়ে যায়। ঢাকা হাই, এখান থেকে তো আর নিতে পারে নাই, কারণ আকবর রশিদ মিদা স্যার যিনি জজ, উনি ডাইরেক্ট রিপোর্ট করে দেয় উনি ওখান থেকে জামিন পাবে না, চিরং থেকে। ওরা কি করে ঢাকা থেকে জামিন নেয়, হাইকোর্ট থেকে জামিন নেয়? জি। আচ্ছা, তারপর? হাইকোর্ট থেকে জামিন নিয়ে হাজিরা তো প্রতি মাসে একবার পরে হ্যাঁ, জামিনে।
ও জামিন পাইছে পর্যন্ত আর কোনো হাজিরা দেয় না। এইভাবে 3বার মানে কোর্টের মানে নিয়ম। তো একবার হাজিরা না দিলে সঙ্গে সঙ্গে ওর বিরুদ্ধে ওয়ারেন্ট হবে? না, 3বার না, এটা আমি যত জানি একবারই করতে পারে কোর্ট। একবার হাজিরা না দিলে কোর্ট করতে পারে, ওয়ারেন্ট করতে পারে। এটা আমার সঠিক জানা নাই ভাই, একবারই করতে পারে। হ্যাঁ, মানে 3বার হাজিরা না হওয়ার পরে গিয়ে অ্যারেস্ট ওয়ারেন্ট দিছে। ততদিনে তো আসামি দেশ ছেড়ে পালাই গেছে। পালাই গেছে বলতে আপনি নিশ্চিত হলেন কিভাবে? এটা যে তদন্তকারী অফিসার উনিই বলছে। ওনার নাম হচ্ছে রণেশ বড়ুয়া। আচ্ছা, উনি বলছে যে ওনারা দেশে নাই, ওনারা দেশ থেকে পালাই গেছে। মানে উনি আর ওনার ওয়াইফ দুজনেই কোথায় গেছে? ইন্ডিয়াতে চলে গেছে। তো আমি বলছি এখন কি কোনোভাবে আনা সম্ভব না? ওই যে আপনারা আগে বিচারটা রায় হয়ে যাক, তারপরে যদি ইন্টারপোলের মাধ্যমে আনা যাইতে পারে। তো বিচারের কি অবস্থায় আছে? বিচার এখনো শুধু আমার বাবার সাক্ষী নেওয়া হয়েছে। সামনে আগস্টের 25 তারিখ আমার সাক্ষী নেওয়া হবে। সব সাক্ষী নেওয়ার পরে আরো মিনিমাম না হলেও বছর খানিক যাবে এই কেস। উইথ ডিউ রেসপেক্ট টু দ্য কোর্ট, বিচারক যে রায় দেবেন সেটাই হচ্ছে চূড়ান্ত রায়। এরপরে আর কোনো কথা বলার নাই। আমরা আমাদের অনুষ্ঠানে এখানে যেই মানুষটিকে এখানে তুলে ধরলাম, আমাদের অনুষ্ঠানে যে প্রথমেই যে কথাটি বলার আছে ডিসক্লেইমারের জায়গাটিতে, বা আমি শুরুতেই যে কথাটি আপনাদেরকে বলেছি, সেটা হলো যে এই অনুষ্ঠানে উনি যে কথাগুলো বলছেন সেটা তার জবানবন্দি হিসেবে ব্যবহার করা যাবে না। তিনি কতটুকু সত্য বলেছেন, কতটুকু মিথ্যা বলেছেন, এই জাজমেন্টে যাওয়ার সুযোগ আমাদের নাই, বিকজ এটার কাজ শুধুই কোর্টের। উনি কিছু এভিডেন্ট নিয়ে এসছেন, ওনার লাইফে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তিনি বলেছেন, এবং সেই প্রেক্ষাপটে আপনি ঘটনাগুলোকে বিশ্বাস করতেও পারেন, বিশ্বাস নাও করতে পারেন। আপনি মনে করতে পারেন উনি দোষী, মনে করতে পারেন উনি নির্দোষ। কিন্তু আমরা যেই জায়গাটিতে ফোকাস করেছি সেটা হলো যে ওনার প্রতি যে অত্যাচারটি হয়েছে সেটা যেই ঘটনার প্রেক্ষাপটই হোক না কেন, যাই করে থাকুক না কেন, সে বিষয়ে তো রায় আসলে কোর্টই দেবেন, সম্মানিত কোর্ট। কিন্তু কথা হলো যে এটা তো একজন মানুষই করেছে। ওনার ফেসে যে অ্যাসিডটা ছুঁড়ে মেরেছে এটা তো একজন মানুষই করেছে। কি বর্বরচিত কাজ, কি ভয়ঙ্কর রকমভাবে, কি জিঘাংসামূলক কাজ, আপনি না দেখলে বুঝবেন না। ওই যে উনি বলছিল কথায় কথায় যে প্রথম যিনি জাজ ছিলেন উনি বললেন, না আমি তো জামিন দিব না, এটা মেরে ফেলতো তাও আমি জামিন দিতাম। এই ছেলেকে তুমি এরকম ভাবে করলা কেন? তো মেরে ফেলা উচিত ছিল। ওকে তো জীবন্ত মেরেছে, মানে প্রত্যেকটা মোমেন্টে মেরেছে। আমি আবারও বলছি, আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য এখানে সুমিত দোষী না নির্দোষ সেটা প্রমাণ করা নয়। আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য অ্যানি দোষী না নির্দোষ, কিংবা আমাদের যিনি গেস্ট এখানে এসছেন সে দোষী না নির্দোষ সেটা প্রমাণ করা নয়। আমরা এখানে একটা লাইফ স্টোরি প্রচার করেছি, হুইচ ইজ ইনকমপ্লিট ইন এ সেন্স, কজ একজন মানুষ 2 ঘন্টায় 2.5 ঘন্টায় যে লাইফ স্টোরিটা বলে একপাক্ষিকভাবে, সেটা কতটুকু আপনি বিলিভ করবেন, কতটুকু আপনি করবেন না, সেই সীমাবদ্ধতা সবসময় থেকে যায়। এটা আমাদের অনুষ্ঠানের বড় একটা সীমাবদ্ধতা। কিন্তু ওনার ঘটনা ঘটে যাওয়ার পরে বিভিন্ন পত্রপত্রিকায় যেটা এসছে, মামলার যে চার্জশিট যেটা আমি দেখেছি, সেখানে যে বর্ণনা এসছে এই প্রজাপতির ডানা আইডি নিয়ে, সেখানে বিস্তারিত বর্ণনা আছে। ননসেন্ট আসামি যারা, উনি যাদের কথা বললেন অ্যানি এবং সুমিত, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। আপনার এই মামলার কাকে কাকে অ্যারেস্ট করা হয়েছিল? ননসেন্ট আপ না, সরি, সেন্ট আপ আসামি জনজনই, এছাড়া আর কাউকে অ্যারেস্ট করা হয়েছিল? আপনি কি মামলার এজাহারে এই 2 আসামি ছাড়া অন্য কারো নাম উল্লেখ করেছিলেন? না, আর কারো নাম উল্লেখ করেননি। তার মানে পুলিশ তদন্ত করে যেটা প্রমাণ পেয়েছে যে ওরা দুজনেই এখানে সংশ্লিষ্ট, মানে অ্যানি এবং সুমিত দুজনেই সংশ্লিষ্ট। আপনার চার্জশিট কি আপনার পক্ষে এসছে? সহজ বাংলায় যদি বলি, জি, চার্জশিটে কিন্তু আপনি যেভাবে চেয়েছিলেন চার্জশিট, আপনার জায়গা থেকে যেটা হওয়ার কথা ছিল পুলিশ তদন্ত করে সেটাই পেয়েছে এবং সেটাই উল্লেখ করা আছে। তাহলে এখানে নিশ্চিতভাবেই বলা যায় যে বিচার আসলে কোন দিকে যাবে আপনারা হয়তো অনুমান করতে পারেন। তারপরেও আমাদের কোর্টের ওপরে তাকিয়ে থাকতে হবে যে মহামান্য কোর্ট, মহামান্য আদালত যে রায় দেবেন সেদিকেই যাবে। আজকের এই জীবন গল্প শোনার পর সত্য কথা বলি একটা, যে আমার আসলে কোনো ভাষা নেই কিছু বলার। আমি আসলে শেষের দিকে এসে কি বলবো আমি জানি না। আমি শুধু একটা জিনিস একটু চিন্তা করতে চাই যে এই ছেলেটা তমাল, এর বয়স হচ্ছে 28 বছরে পড়বে। 2017 সালে এই ঘটনা ঘটেছে, তার মানে যখন ওর বয়স 25 ছিল, 26-এ পড়বে, ঠিক সেই সময় ঘটনাটা ঘটেছে। 25 বছরের একজন যুবক, জীবনের সর্বোচ্চতম চ্যালেঞ্জ নেবার সময়, স্বাস্থ্যগতভাবে শারীরিকভাবে সবচাইতে বেস্ট মোমেন্ট, 25 ইয়ার্স, এইরকম একটা সময়ে ওর জীবনের এই ক্ষতটা। আচ্ছা, আপনি ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করেন তোমার? আমি একটা খুব উজবুকের মতো প্রশ্ন করে ফেললাম, তারপরেও করি আপনাকে, কারণ মানুষ তো স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। আপনি ভবিষ্যৎ থেকে কোনো কিছু চিন্তা করতে পারেন? ভবিষ্যৎ বলতে গেলেই তো আমার কিছুই নেই। নিঃশ্বাস যতদিন আছে ততদিন বেঁচে আছে, খাওয়া লাগতেছে, খাচ্ছি, এছাড়া তো আর কোনো কিছু আসতেছে না মাথায়। বিচার করে কি হতে পারে ওর যদি মৃত্যুদণ্ড হয়? বিচার করে কি হবে যদি আসামি না থাকে? বিচার পেয়ে তো না, ঠিক আছে, আসামি হয়তো আসলো, আসামিকে হয়তো ধরে নিয়ে আসা হলো, ওর মৃত্যুদণ্ড হলো বা ওর যাবজ্জীবন হলো, বা আমি জানি না অন্য কিছু হতে পারে। আচ্ছা, তে
এতে কি আসলে আপনার উপরে যে ঘটনাটা ঘটেছে এটার এটার রায় পাওয়া মানে এটার পরিপূর্ণ বিচার হয়ে যায় এতে? কারণ আপনাকে তো জীবন মৃত, আপনাকে তো জীবন মৃত, আপনাকে তো জীবিত অবস্থায় মেরে ফেলেছে সে। জি এটা তো জীবন মৃত, চোখ আছে আপনি দেখতে পারবেন না, জি মন আছে স্বপ্ন দেখতে পারবেন না। জি হ্যাঁ, মানে চোখ তো এখন আর নাই, সুতরাং প্রতি মুহূর্তে একটা মানুষের উপর নির্ভর করে থাকতে হয়। জি এবং আপনার কিছুই নাই এক অর্থে বলতে গেলে। নাই। তো এটার চেয়ে তো আসলে বেটার, মানে আমি বলতে চাচ্ছি না এইভাবে, আমি সবসময় খুব পজিটিভ মানুষ, এতে দুনিয়াতে না থাকাটাই বেটার না? মাঝে মাঝে মনে হয় না? আসলে আমি তখন একটা জিন্দা লাশ, যেটা আসলে সত্যি কথা। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানটা শেষ করতে চাই কয়েকটা কথা বলে। সত্যি সত্যি আম কোয়াইট ইউনো বলার জায়গা থেকে আই ডোন্ট হ্যাভ এনিথিং টু সে, বাট আমি মনে করি এই একটা কথা আছে না যে মানুষেরই মাঝে সুর এবং মানুষেরই মাঝে অসুর, মানে মানুষ কতটা ভয়ানক হতে পারে। একটা মানুষকে টোটালি স্পিচলেস, নাথিং টু সে। আমি বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই, যা মনের ভেতরে ভয়ঙ্কর রকমভাবে জিঘাংসা পুষে রাখেন, ভয়ঙ্কর রকমভাবে একটা দানব পুষে রাখেন, প্রত্যেকটা মানুষের মধ্যে সেটা কম বেশি আছে। আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলতে চাই, বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই, এই তমালকে দেখিয়ে প্লিজ, আমি কোনো ভয় দেখাচ্ছি না, বা আমি বলতে চাই না সচেতনতার জায়গাটা থেকে অ্যাসিড ছুড়বেন তো মরবেন। জেল জরিমানা যাই হোক না কেন, ইভেন ওই ছেলেটা যদি ফাঁসিও হয়, তাকে ওর কথা অনুসারে ওকে যদি ইন্ডিয়া থেকে ধরে নিয়ে এসে যদি 100 বারও ফাঁসি দেওয়া হয়, আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত, জাজমেন্ট ইজ নট এনাফ। কজ ও যত বছর বেঁচে থাকবে, তমাল যত বছর বেঁচে থাকবে, ও প্রত্যেকটা মোমেন্টে মরবে, প্রত্যেকটা সেকেন্ডে মরবে। ও না আছে কোনো ফিউচার, ও না আছে কোনো কিছু। কজ আপনি চিন্তা করে দেখেন, একটা মানুষ বেঁচে আছে, তার স্বপ্ন দেখার সাধ্য নাই। একটা মানুষ বেঁচে আছে, তার কিচ্ছু করার কোনো সাধ্য নাই। তাহলে ওর জীবন, এটা মানে এটা কোনো জীবন হলো? তাহলে এটা তো ভয়ঙ্কর রকমের শাস্তি, তাই না? তাহলে এই শাস্তির আপনি সমপরিমাণ শাস্তি কি দেবেন? সুতরাং সেই জায়গাটা থেকে আমি সেই সব মানুষদেরকে বলতে চাই, যারা আজকের এই অনুষ্ঠানটা দেখলেন ইউটিউবে, কিংবা যারা শুনলেন, বিনীতভাবে বলতে চাই, প্লিজ এমনভাবে নিজেকে এমন কোনো কাজ করে দায়ী করেন না, এমনভাবে করেন না যে একটা মানুষের জীবনটা শেষ হয়ে যায়, একটা মানুষ তিলে তিলে মরে যায়। নাথিং টু সে ব্রো, আমি আসলে গুছিয়ে কথা বলতে পারতেছি না। আমি পুরো গল্পটা শুনেছি, আই এম টোটালি স্পিচলেস। আমার মনে হয় যে আই শুড স্টপ মাই প্রোগ্রাম রাইট নাও। আমি আপনাকে ধন্যবাদ জানাবো যে মানে চিটাগং থেকে জার্নি করে, কষ্ট করে আপনি আমার এই অনুষ্ঠানে এসেছেন, লাখ লাখ মানুষের জন্য কিছু বললেন। বুকের ভেতরে তো একটা মন আছে না? শেষ প্রশ্ন করে অনুষ্ঠানটা শেষ করি। এই মনে তো কাউকে না কাউকে নিশ্চয়ই ভালোবাসতে মন চায়। ওই ভালোবাসার মনটা কি এখনো আছে, নাকি এই ঘটনার পরেও সবকিছু ওলটপালট হয়ে গেছে? অনেক কঠিন এটা প্রশ্ন। সত্যি কথা বলতে গেলে এখন ভালোবাসার থেকে মনটা উঠে গেছে। শুধু মা, বোন, এই দুইটা মেয়ে জাতি ছাড়া আর কোনো মেয়েকে আমি বিশ্বাস করতে পারি না। এখন বিশ্বাস করতে ভয় হয়, আর কোনোদিনও বিশ্বাস করতে পারবো কিনা আমি জানি না। ভালো থাকুন প্রিয় শ্রোতা, সবার মঙ্গল হোক। পৃথিবী খুবই ক্ষণস্থায়ী, খুবই ক্ষণস্থায়ী। এমনও হতে পারে এই অনুষ্ঠান আমার শেষ অনুষ্ঠান, কিংবা এমনও হতে পারে যারা শুনছেন এই অনুষ্ঠানটি, তাদের শোনা শেষ অনুষ্ঠান। মৃত্যু অনিবার্য, টুডে অর টুমোরো উই মাস্ট হ্যাভ টু ডাই। প্লিজ রিমেম্বার ইউর ডেথ। কোনো কিছু খারাপ করার আগে অ্যাটলিস্ট মনে করেন যে আপনাকে মরতে হবে, অ্যান্ড জাজমেন্ট ইজ দেয়ার।